এবং প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু চলছে আর লড়াইয়ে মাঠে ময়দানে নেমে পড়েছে। প্রচার প্রসারেও কিন্তু কোনো রকম খামতি নেই। অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, লড়াই পাল্টা লড়াই তো চলছেই, তবে প্রার্থী তালিকাও কিন্তু ঘোষণা হয়ে গেছে। রাজনৈতিক আবহ নিয়েই কথা বলবো আজকের কুরুক্ষেত্রের এই পর্বে, এবং আমার সঙ্গে কুরুক্ষেত্রের এই পর্বে আমার সঙ্গে রয়েছে আমাদের এই ত্রিপুরা রাজ্যের তিনজন বুদ্ধিজীবী মহলের ব্যক্তিত্ব। এবং প্রথমেই যিনি রয়েছেন আমরা তার কাছে যাব। আমার প্রথমেই রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, অ্যাডভোকেট, এবং ঠিক তারপরেই রয়েছেন সন্দীপ দত্ত চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট, এবং তারপরে যিনি রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী, প্রকৌশলী এবং সমাজ সচেতক। আপনাদের সবাইকে স্বাগত আমাদের কুরুক্ষেত্রের এই পর্বে। যে বিষয়টি স্যার আমি আপনার কাছে যাব প্রথমে, যে আপনি অনেক বিধানসভা নির্বাচন দেখেছেন এবং 2023-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচন কিভাবে দেখছেন বিষয়টাকে? সত্যি কথা বলতে কি, আমার দেখা মতে, আমার বোঝার সময় থেকে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন একটা ইনসিডেন্ট, একটা সময় বাদ দিলে পরে মোটামুটি দ্বিমুখী লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে প্রতিটা নির্বাচন। হয়তো 2018 সালেও তিনটে শক্তি ছিল, মূল বড় তিনটে শক্তি ছিল, কিন্তু তারপরেও লড়াইটা মূলত হয়ে গেছিল বিজেপির, নতুন বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গে বাম মেয়েদের বিরুদ্ধে। কংগ্রেস সেখানে যথেষ্টই ব্যাকফুট। কিন্তু এবারে 2023-এর যে বিধানসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে 16 তারিখে, এই নির্বাচনটা কিন্তু বেশ, মানে এই নির্বাচনী পরিবেশটা কিন্তু বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে এটা মাল্টিফেসেড বা বহুআঙ্গিক হয়ে গেছে। এখানে চিরাচরিত শক্তি, বাম শক্তি যেটা সেটা রয়েছেই। এবার তাদের শক্তি ক্ষয় হয়েছিল 18-তে ক্ষয় হয়েছে, এবং 18-তে যতটা ক্ষয় হয়েছে তার চেয়ে বেশি ক্ষয় হয়েছে 19-এর লোকসভা নির্বাচনে। কিন্তু তারপরেও বিধানসভা নির্বাচনটা যত 18-তে ক্ষয় হয়েছে, এবং 18-তে যতটা ক্ষয় হয়েছে তার চেয়ে বেশি ক্ষয় হয়েছে 19-এর লোকসভা নির্বাচনে। কিন্তু তারপরেও বিধানসভা নির্বাচনটা যত এগিয়ে এসছে ততই কিন্তু বামেরা আবার তাদের হৃত শক্তি ফিরে পাওয়ার একটা পূর্ণ উদ্যোগ গ্রহণ করছে। কংগ্রেস যে প্রায় ডিমিনিশড হয়ে গেছিল, কংগ্রেসের যে ভোট ব্যাংকটা গোটাটাই শিফট হয়ে গেছিল বিজেপির বাক্সে, আর যার জন্য বিজেপির এই উত্থান 2018-তে এবং সরকার গঠন। কিন্তু দেখা গেল কংগ্রেসও, মানে দু একজন নেতা যারা কংগ্রেস ছেড়ে বেরিয়ে চলে গেছিলেন, তারা কংগ্রেসে আবার ফিরে আসার পর থেকে কংগ্রেস একটা, মানে কর্মী বাহিনীর একটা জোয়ার আসতে শুরু হলো। ধীরে ধীরে কংগ্রেসে যারা ছেড়ে চলে গেছিল, কর্মী থেকে শুরু করে সমর্থক, ভোটার, সবাই ফিরে আসতে শুরু করেছে, এবং কংগ্রেসও যথেষ্ট মোমেন্টাম গেইন করেছে এই সময়ের মধ্যে। এবং রাজ্যের শাসক ক্ষমতা যারা রয়েছে, যে জোট বিজেপি এবং আইপিএফটির জোট, সেই জোটেও কিন্তু যেহেতু তারা ক্ষমতায় রয়েছে, তারা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন রয়েছে। যদিও আইপিএফটি একটু ব্যাকফুটেই আছে এখন, যদিও আজকে সর্বশেষ যা ঘোষণা হয়েছে বিজেপির তরফ থেকে যে আইপিএফটি জোটকে 5টা সিট দেওয়া হচ্ছে, কিন্তু সার্বজনীনভাবে কিন্তু আইপিএফটি অতটা সবল 2018 নির্বাচনে যেরকম পরিস্থিতি ছিল, যেরকম ইয়েতে ছিল, সেই জায়গায় এক্ষুনি নেই। কিন্তু বিজেপি যেহেতু সরকারে আছে, তারা একটা অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে, কাজে এই জায়গাটা রয়েছে। কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে তীব্র মথা, মানে উপজাতিদের একটা নতুন সংগঠনের আত্মপ্রকাশ এবং তার দ্রুত প্রসার। এবং একটা জিনিস যেটা দাঁড়িয়েছে আজকে, হলফ করে ত্রিপুরা রাজ্যের কেউ ঠিক হলফ করে বলতে পারছে না যে যদি একটা অবাধ শান্তিপূর্ণ, যেটা ইলেকশন কমিশন বলছে যে জিরো টলারেন্স হবে, পোল হবে, সেই জিরো ভায়োলেন্স পোল যদি হয়, তাহলে সত্যিকার অর্থে কারা বা কে বা কারা, কোন জোট, কংগ্রেস, বিজেপি, সিপিএম এর সিট অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা, এই জায়গাটা থেকে ওরা ক্ষমতার কাছাকাছি আসতে পারবে না, বিজেপি তার ক্ষমতা ধরে রাখতে পারবে, বা মথাই বা কতটা শক্তি প্রদর্শন করতে পারবে, কটা সিট তারা দখল করতে পারবে, এই বিষয়গুলো সবটাই কিন্তু একটা জটিল জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। এবং আজকে ত্রিপুরা রাজ্যের, আমার ধারণা, একজন মানুষ বলতে পারবে না, আবেগে হয়তো অনেকে বলবে যে এই ফ্যাক্টরসগুলো যদি কাজ করে আমরা বেরিয়ে চলে যাবো, বা এই ফ্যাক্টরসগুলো যদি কাজ করে অন্য পক্ষ বলবে আমরা বেরোবো, কিন্তু মানে হলফ করে যে আমরা বেরোবই, এইরকম একটা পরিস্থিতি কিন্তু নেই। কিন্তু বিগত দিনগুলোতে কিন্তু এইটা অনেক আগেই নির্ণয় করা যেত যে কারা আসছে কারা যাচ্ছে। এইটুকু আমি আপাতত বলতে পারি। আমি সন্দীপ দত্ত চৌধুরীর কাছে যাব এই বিষয়টা নিয়ে, যেহেতু বাম কংগ্রেস একটা আবহ চলছে এবং নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে তারা মাঠে ময়দানে নেমে পড়েছে প্রত্যেকটা বিধানসভা নির্বাচনী কেন্দ্রে, সেখানে চষে বেড়াচ্ছেন। যেখানে বামফ্রন্ট এবং কংগ্রেস একসাথে মিলে গেছে, আমি যদি খানিকটা আগে যাই, সেই 1978 সালে কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে সরকার গঠন করেছিল, তারপর আবার সেই বিচ্ছেদ মাঝখান দিয়ে, তারপর আবার সেই একই মঞ্চে এসে লড়াই করছে। সাধারণ ভোটাররা বিষয়টিকে কিভাবে নেবে? প্রথমত তো ভালোভাবে নেবে না, ভালোভাবে নেওয়ার মতো কোনো রাজনৈতিক অবস্থান ওরা রাখেনি।
নেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না, কারণ এই জোটের যেটা বিশ্বাসযোগ্যতা যতদিন যাচ্ছে আমার দৃষ্টিতে, আজকেও দেখলাম এই কিছুক্ষণ আগে ধর্মনগরের কংগ্রেস যারা তারা প্রেস মিট করে বলেছেন 1 ঘন্টার মধ্যে প্রার্থী চেঞ্জ না হলে তারা গণহারে পদত্যাগ করবেন। তারপর বামের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্টে টোটাল বাম ফ্রন্টের সিপিআইএম দলের যিনি সেক্রেটারি জিতেন বাবু প্রেস মিট করে কংগ্রেসকে 13টা সিট দিয়েছিলেন। আর আজকে যে কংগ্রেসের টোটাল লিস্ট বের করা হয়েছে প্রার্থী পদ যাদেরকে দেওয়া হয়েছে অন বিহাফ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেখানে দেখলাম 17 জনের নাম। তার মানে তো বিশ্বাসযোগ্যতা জোটের ক্ষেত্রে প্রথম থেকেই কংগ্রেসের তরফ থেকে আরো নিষ্ঠাবান হওয়া উচিত ছিল। 13টা বলেছে, 13টার মধ্যে কনফাইন থাকা উচিত ছিল, সেই জায়গা থেকে তারা 17তে গেছে। তো জোটের যদি বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে প্রেজেন্টেবল না হয় তাহলে তো এটা প্রথম থেকে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবে। আবার সিপিআইএম এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন তাদের ইন্টারনাল ঝামেলা কতটা বেশি যে মানিক দেব এবং অঘুরদেব বর্মাকে তাদেরকে ডিক্লেয়ার করার পরও তাদেরকে উইথড্র করে নিতে হয়েছে তাদের, তাই না? তারপর আরো নক্কারজনক ঘটনা দাঁড়িয়েছে বাদারঘাটে যিনি তথাকথিত ক্যান্ডিডেট হচ্ছেন বলে শোনা যাচ্ছে তিনি কংগ্রেসের একজন জেনারেল সেক্রেটারি, কিন্তু দাঁড়াচ্ছেন কোন সিম্বল হচ্ছে ফরওয়ার্ড ব্লক। উনি জীবনে কোনোদিন ফরওয়ার্ড ব্লক করেননি। তো এই সমস্ত জিনিসগুলি যদি জানি না বিরোধী দল হিসেবে, তাদের বিরোধী দল বিজেপি আইপিএফটি জোট, তারা কতটা ময়দানে নিতে পারবেন, মানুষ তাদের বক্তব্যে কতটা কনভিন্স হবেন। এবং তাদের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি যে টিঙ্কু রায়কে নিয়ে আপনি দেখাচ্ছেন বিভিন্ন চ্যানেল, টিঙ্কু রায়কে নমিনেশন দেওয়ার পর ওখানে একটা ইতস্তত বিক্ষিপ্ত ভাবে কিছু বিক্ষোভ তৈরি হয়েছে। সুতরাং স্লেট ইজ নট ক্লিয়ার ফর এভরিবডি। তো বরং খুবই মুশকিল। অরিন্দম যে কথাটা বলছিল যে এবারের নির্বাচনে, বিগত দিন 18 সালের নির্বাচনে যেমন বলে দেওয়া যেত না একটা পরিবর্তন বোধহয় হচ্ছে, তার আগে আমরা মানিকবাবুর প্রতি শ্রদ্ধা রেখেছেন, মানুষ ভালোবাসা রেখেছেন, মানিকবাবুকে আশীর্বাদ করেছেন, টানা 20 বছর উনি টেনে নিয়ে গেছেন একটা বাম সরকারকে, এবং তখনও বোঝা যেত যে কে আসতে পারে, মোটামুটি একটা আভাস পেয়ে যেতাম বাতাসে। এবার কিন্তু ম্যাটারটা মনে হচ্ছে খুবই কমপ্লিকেটেড। তারপর আপনার আরেকটা সেক্টর তো রয়ে গেল ত্রিপুরা মাথা, তারা তো এখন পর্যন্ত কি করবে, মাঝখানে মাত্র আর একদিন সময়, নমিনেশন ফাইলিং এর জন্য আর অনলি 1 ডে টাইম লেফট। তো এই সময়ের মধ্যে সমস্ত এখন যে টেকনিক্যালিটিস, এখন যে সমস্ত ফর্মালিটিস, এগুলো করতেও প্রচুর সময় চলে যায়। তো এগুলো যদি সবাই ঠিক মতো না করতে পারে তাহলে তো মুশকিল হয়ে যাবে। অনেক জায়গাতে দেখা যাবে যে রিপ্রেজেন্টেশনই রইল না কোনো রাজনৈতিক দলের। আমার কাছে আপাতত ভাবে এটাই মনে হয় যে মানুষের কাছে দুটো দলের বিশ্বাসযোগ্যতা নিয়ে, দুটো গ্রুপ, এখন তো দল নেই, কারণ দেখতে পাচ্ছি বাম এবং কংগ্রেসের সিট অ্যাডজাস্টমেন্ট, আর ওদিকে বিজেপি আইপিএফটি, তার মানে যারা এই ফ্রন্ট একে অপরের বিরুদ্ধে কতটুকু বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে কনভিনসিং ভাবে প্লেসমেন্ট করতে পারবেন। কারণ এখন হচ্ছে কর্পোরেট সেক্টরের দুনিয়া, এখন হচ্ছে উইন্ডো ড্রেসিং, কোম্পানি লসে চলুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ব্যালেন্স শিটটাতে উইন্ডো ড্রেসিং করে দিতে হবে। কিছু সাসপেন্ড অ্যাকাউন্ট লিখে টিকে দিয়ে একটা ব্যালেন্স শিটকে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে দিতে হবে। ইট ইজ দ্য নেচার যে কর্পোরেট সেক্টর। এখন তো ইলেকশন এগুলো আপনার কর্পোরেট সেক্টরের মতো চলছে। কে কখন কোন দিকে চলে যাচ্ছেন, কে কখন কোন দিক থেকে আবার ফিরে আসছেন বলা তো খুবই মুশকিল। এই বিষয়টাতে আমরা যাবো, কিন্তু তার আগে আমি একটু বিশ্বজিৎ চক্রবর্তীর কাছে যাব। তিনি একজন সমাজ সচেতক। সেই বিষয়টা যখন আমরা একজন প্রার্থীকে বাছাই করি বা যাকে আমরা ভোট দেই, কোথাও না কোথাও সেন্টিমেন্ট কাজ করে। বাম এবং কংগ্রেস যেখানে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বা একসঙ্গে লড়াই করছে, লড়াইয়ের মাঠে রয়েছে, সেখানে আমরা যে মূল মুখগুলো রয়েছে, মানিক সরকার বা ভানুয়া সাহা ইত্যাদি ইত্যাদি মুখ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। অনেকটা দেখা যায় যে ব্যক্তি বিশেষ হিসেবেও তাদের পছন্দ করা হয়। এই যে বামফ্রন্ট এবং কংগ্রেস একত্রিত হওয়াতে কোথাও না কোথাও মানুষ কাকে ভোট দেবে সেখানে একটা বিভ্রান্তি হচ্ছে। অবশ্যই বিভ্রান্তি হচ্ছে। এটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের এই যে কৈলাসহরে মবস্বর আলী, যিনি একজন উইনিং ক্যান্ডিডেট ছিলেন বামফ্রন্টের, তো উনি গতকাল পদত্যাগ করলেন, বিজেপিতে গেলেন। তার আগে উনি কি কাজ করেছেন, ওনার 1 কোটি ভালো সিগন্যাল, কোটি টাকার খুবই, এবং সেই সঙ্গে বড় বড় সিনিয়র লিডাররা যারা আছেন বামফ্রন্টের, তারা সেখান থেকে যাদের আমরা সবসময় দেখে এসেছি বামফ্রন্টের ফেস হিসাবে, ওরা ইলেকশনে যে কোনো কারণেই হোক লড়তে চাইছেন না। কেউ লড়তে নাই চাইতে পারেন, আমরা গুজরাটেও দেখেছি যে সিনিয়র লিডার লড়তে চাই, কিন্তু এখানে কিন্তু মেসেজটা কিন্তু অন্যরকম যাচ্ছে। কারণ এখানে জোটটা এভাবে হয়েছে যে জোটটা অ্যাকসেপ্টেবল হয়নি বলে ওরা লড়তে চাইছেন না, এরকমই মেসেজ যাচ্ছে সবার কাছে। তো এটা হচ্ছে ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি আমি যেটা দেখি এবারে ইলেকশনের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, এখানে বরাবরই আমরা দেখে এসেছি বামফ্রন্ট বিগত 40 বছর ধরে 78 থেকে ধরতে পারে
বামফ্রন্ট ছিল এখানে মূল শক্তি, বাম অবাম এই হচ্ছে ছিল। অবামের জায়গাটা কংগ্রেসের দখলে ছিল এখানে, কংগ্রেস এবং আপনার উপজাতি টিইউজেএস এর যেটা, সেই জায়গাটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে এবারের ইলেকশনে। তখন এই জায়গাটা মূল যে শক্তিটা, এই শক্তিটা এখন বিজেপি নিয়ে নিয়েছে এই জায়গাটা। তো এখন এবারের ইলেকশনে দেখুন জোটের মূল কি, বিজেপিকে হারাতে হবে। তো এটা হচ্ছে কি জায়গাটা হচ্ছে তাহলে কি মেইন এবং এরিয়াটা তারা বারবার বলছে যে বিজেপিকে হারাতে সব অবাম যারা যারা রয়েছে দলগুলো সকলে একত্রিত হয়ে আমরা লড়াই করব। কিন্তু এই জায়গাতে আমার একটা পয়েন্ট থাকে, এখনো কিন্তু আমাদের ধরুন বামফ্রন্টে আমি অনেক জনকে চিনি যাদের নীতি আদর্শগতভাবে ভালো লোক আছেন, এরকম অনেকে এই জিনিসগুলোকে মানতে চাইবেন না। কেন চাইবেন না বলি, শুধু ইলেকশনটা শুধু এবার ইলেকশন না, কিন্তু এটার ফিউচার রয়ে গেছে আরো। আপনি যদি নীতিগত অবস্থান থেকে সরে আসেন না, তখন ভবিষ্যতে আপনাকে এটা এক্সপ্লেইন করতে অনেক টাক্কর পড়তে হবে, আপনার বিশ্বাসযোগ্যতা চলে যাবে। আপনি এতদিন কি রাজনীতি করলেন 40 বছর, এটা একটা বড় প্রশ্ন আমার মনে হয়, বিশেষ করে বামফ্রন্টের কাছে এবং কংগ্রেস দুদলেরই কাছে অনেক বড় প্রশ্ন এটা। এই প্রশ্নটার আনসার আমরা কি দেখি নর্মালি, দেখুন আমরা অনেকে স্মার্টলি অনেক কিছু কাজ করে, কিন্তু আমরা যে ব্যক্তিগত চারিদিকে আমরা যদি লক্ষ্য করি, স্মার্টলি অনেক কাজ করে, অনেকে ইমপ্রেশন নিতে চায়, তাৎক্ষণিক একটা ইমপ্রেশন নিতে চায়, এটা খুব স্মার্টলি একটা কিছু করলাম। কিন্তু আমি যদি দেখি এটা কিন্তু ডিউরেশন কিন্তু ভেরি শর্ট হয়ে যায়, কিন্তু এর ভিতরে মানুষ কিন্তু ওকে বেশি মনে রাখে যে ধরুন আপনার সরকারি চাকরি ধরুন না, যে নীতি আদর্শ নিয়ে কাজ করে গেছে, ও চাকরি থেকে গেলেও কিন্তু ওর কথা কিন্তু সবাই মনে রাখে। যে আপনার বিভিন্ন রকম স্মার্টগিরি করে বা ধরুন আপনার পলিটিক্যাল বয়ানবাজি করে বা পলিটিক্যাল লয়ালিস্ট দেখিয়ে টুকটাক কিছু পজিশন প্রাথমিক, ওকে কিন্তু কেউ মনে রাখে না, কিন্তু ওকে ভুলে যায়। আমার মনে হয় বামফ্রন্ট এবং কংগ্রেসের কাছে এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা, যে আমি এবারের নির্বাচনটা নির্বাচন না, কামিং নির্বাচনেও আমি কি মেসেজ দিচ্ছি। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কি হয়, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, এই যে অর্গানাইজেশন চালানো, একটা পলিটিক্যাল অর্গানাইজেশন ধরুন বিজেপি কংগ্রেস সবার কথাই বলছি আমি, অর্গানাইজেশন চালানো কিন্তু এইগুলো শুধু মানুষের আগের মতো নেই। এখন ডিজিটাইজেশনের সবার কাছে সোশ্যাল মিডিয়া সব ইনফরমেশন থাকে। দিন দিন আগে আমরা প্রথম যখন দেখতাম আমাদের ধরুন একদম সিনিয়র লেভেলের যারা ছিল, আজকে থেকে 30 বছর আগের কথা ধরুন, আজকে 30 বছর আগে এখন যে লোকটা আছে অনেকেই এখন চলে গেছে, মারা গেছে, লিস্ট থেকে আউট হয়ে গেছে। তো 30 এখন ইয়ং জেনারেশন যারা আসছে, ধরুন এখন যারা আপনি যদি 18 থেকে 35-40 বছর যারা আছে ওদের আমি দেখি, ওদের কিন্তু চিন্তাধারা কিন্তু ডিফারেন্ট, কিন্তু ওরা ব্লাইন্ডলি কেউকে কিন্তু সাপোর্ট করার মতো পজিশনে নেই। ওরা ওদের লাভ ক্ষতি বিচার করবে, কিন্তু ব্লাইন্ড লয়ালিস্ট থাকার কোনো মানেও হয় না। কারণ রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি ওদের নীতিগত অবস্থান পাল্টাচ্ছে। মোবাশ্বের আলীর এক্সাম্পল চোখের সামনে আমরা দেখলাম, যে উনি দেখলেন যে আরে দল আমার কথা ভাবছে না, আমি চলে যাই আমার জীবন, এবং উনি কেবা বললো উনি দেখলেন এখানে ভালো আছে, উনি চলে গেছেন এই জায়গাটাতে। এই জায়গাটা ডিসিশন, এই যে বললাম পলিটিক্যাল অর্গানাইজেশন চালানোর ক্ষেত্রে এখানে যে নীতি নির্ধারক উপরে যে ইয়েটা আছে আপনার, এক এক জায়গায় এক এক রকমের যারা কমিটি আছে যারা আছে, ওনাদের ক্ষেত্রে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বা ডিসিশন নেওয়া। ওনাদের একটা ভুল ডিসিশন ওনাদের পুরো দলের সারা জীবনের ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে, সারা বছর ফিউচার নষ্ট করে দিতে পারে। এই বিষয়টাতে আমি আসবো, কিন্তু তার আগে আমি অরিন্দম বাবু আরেকটা জিনিস জানবো আপনার থেকে, যে তিনি বলছিলেন যে যারা মেইন মুখ, বামফ্রন্টে যারা মেইন মুখ তাদেরকে আমরা দেখতে পাইনি। আমি যদি আরেকটু পেছনে যাই, যে নির্বাচনের নিয়ে যখন একটা আবহ তৈরি হয়েছিল, ঠিক তার আগে অজয় কুমার জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে দেখা করতে সেই সিপিআইএম এর ভবনে যায়, এবং সেখানে আমরা বারবার দেখেছি দফায় দফায় জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে কথা বলতে বা তিনি থাকতে, কিন্তু কোথাও না কোথাও আমরা মানিক সরকারকে দেখিনি, এবং প্রার্থী তালিকা যেখানে ঘোষণা হয়েছে সেখানেও মানিক সরকারের নাম নেই। বলা যায় যে তিনি এই জোট নিয়ে খানিকটা হলেও অখুশি। আমি যতদূর জানি, যতদূর শুনেছি, সেটা হচ্ছে মানিক সরকার ওদের দলের পলিট ব্যুরোর মিটিংয়ে গিয়ে বলে এসছে, সেন্ট্রাল কমিটির মিটিংয়ে বলেছে এবং রাজ্য কমিটির মিটিংয়েও বলেছে যে উনি এবারে আর সংসদীয় রাজনীতির মধ্যে থাকবেন না, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এটা আমি যতদূর শুনেছি, আমার কাছে যতদূর ইনফরমেশন আছে। এবং আমরা একটা জিনিস কিন্তু একটু বোধহয় ধোঁয়াশা তৈরি হয়ে যায়। উনি পলিট ব্যুরোর মেম্বার, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘ 25 বছর, সবটাই ঠিক আছে, কিন্তু প্রাক নির্বাচনী যে পরিকল্পনা বা প্রাক নির্বাচনী মুখ যেটা থাকে, সেটা হচ্ছে এই দলের রাজ্য কমিটির সম্পাদকের, ওনার সঙ্গেই সবাই দেখা করতে আসবে। ওই জন্য ইকুয়ালি এখানে সবথেকে বড় ভূমিকা নেয় রাজ্য কমিটির সম্পাদক, তার সঙ্গে সর্বভারতীয় যে কমিটি অর্থাৎ সেন্ট্রাল কমিটির যিনি সাধারণ সম্পাদক। ওই কারণেই সীতারাম ইয়েচুরির এখানে দুবার আসা এই নির্বাচনকে কেন্দ্র করে। কাজে এইটা এইভাবে দেখাটা ওদের ঠিক হবে না। আমি জানি না ওদের দলের ভেতরের খবর আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস সত্যি
আমার যেটা মনে হয়েছে যে এবারের এই যে বাম কংগ্রেসের যে সিট অ্যাডজাস্টমেন্ট, একটা জিনিস দেখবেন, সিপিএম বেশ কিছুদিন আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং তার পরবর্তী পর্যায়ে দুদিনের মাথায় দুজন প্রার্থীর নাম আবার পরিবর্তন করেছে। কিন্তু আজকে বিজেপি এবং কংগ্রেসের সিট ঘোষণা হওয়ার পরে, বিজেপির কথাটা পরে আসছি, কংগ্রেসের সিট ঘোষণা হওয়ার পরে সন্দীপদা যেটা দেখানোর চেষ্টা করছিলেন যে কিছু কিছু জায়গায় ধর্মনগরে বা ইয়েতে আরও একটা দুটো জায়গায় কিছু বিক্ষোভ তৈরি হয়েছে, উদয়পুরে হয়েছে, আর কে সিটটাতে। কিন্তু এখন অবধি আজকে 28 তারিখ, হ্যাঁ আজকে 28 তারিখ অবধি কিন্তু কোথাও এমন কোনো ওঠেনি, আওয়াজ ওঠেনি বামফ্রন্টের ইস্তেহার ক্যান্ডিডেট লিস্ট ঘোষণার পরে যে জায়গাগুলোতে সিপিএম বা বামফ্রন্ট ক্যান্ডিডেট দিয়েছে সেখানে এমন কোনো কংগ্রেসের তরফ থেকে কোনো গ্রাসরুট লেভেলের কর্মীদের তরফ থেকে কিন্তু কোনো আওয়াজ ওঠেনি এখানে কিন্তু আমরা বাম প্রার্থী মানব না, আমাদের রাজ্য নেতৃত্বের কাছে আমরা দাবি জানাচ্ছি যেখানে কংগ্রেসের প্রার্থী দিতে হবে। আজকে এসেও এখন অব্দি কিন্তু কেউ বলেনি, কোনো রাজনৈতিক দলের কর্মী নেতৃত্ব বলেনি যে এখানে আমরা সিপিএম প্রার্থী মানবো না বা ওখানে আমরা কংগ্রেসের প্রার্থী মানবো না। যেটা হয়েছে আজকে পর্যন্ত এসে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে দলের ভেতরে নিজস্ব সমস্যা হয়েছে। তার মানেটা হচ্ছে যে এবার যেটা মানে বারবার বলার চেষ্টা করছে যে বিরোধী দলগুলো, কংগ্রেস, সিপিএম, ইভেন কি ত্রিপুরা বা আরো অন্যান্য যারা আছে ছোটখাটো দল, যে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফেরত চাই, সাংবিধানিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আমার অবাধ অধিকার থাকতে হবে। এইটা কিন্তু হচ্ছে এখন যেটা মনে হচ্ছে আমার, যে এইটা হচ্ছে রাজ্যের মানুষের, সাধারণ মানুষের ঐক্যবদ্ধভাবে লড়াই করার একটা জায়গা অ্যাচিভ করার জন্য একটা প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টাটার মর্যাদা সন্দীপদার সঙ্গে এই জায়গাতে আমি একমত হতে পারি যে এই প্রচেষ্টা, মানুষের যে ইচ্ছাটা, এই ইচ্ছাটাকে মর্যাদা দেওয়ার জন্য দলগুলোর কিন্তু দায়িত্বটা আরো অনেক বেশি সচেতনভাবে পালন করতে হবে। আদারওয়াইজ দিস মে কজ এ ফ্রাস্ট্রেশন অ্যামং দ্য পিপল। কিন্তু এটা এখনো কখনো হয়নি। আমরা প্রথম দিন আগরতলা শহরে যে দেখলাম যে সমস্ত অবিজেপি দলগুলো মিলে আইপিএফটিকে বাদ দিয়ে বা মথাকে বাদ দিয়ে এরা সবাই একটা যৌথ মিছিল করবে, এবং পরবর্তী সময় আমরা সিপিআইএম ক্যান্ডিডেট যখন মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছে তখন কিন্তু ওখানে কংগ্রেসের কর্মী সমর্থকরাও ছিল। তার মানে কি, আমি যেটা আগেই বলার চেষ্টা করছিলাম যে রাজ্যের এখন অব্দি কোথাও কিন্তু এইরকম আওয়াজ ওঠেনি যে এইটা কংগ্রেসের সিট, এই সিটে সিপিএম প্রার্থী দিতে পারবে না, বা ওটা সিপিএম এর সিট, এই সিটে আমরা পাবো না। বিশাল করে সিপিএম এর প্রার্থী দেওয়া হয়েছে, সিপিএম এর পুরনো প্রার্থী যিনি মন্ত্রী ছিলেন ওনাকে সরিয়ে দিয়ে একটা নতুন মুখ আনা হয়েছে, কিন্তু ওখানে কিন্তু কংগ্রেস কোথাও বলেনি, কংগ্রেসের কর্মী সমর্থকরা বলেনি আমরা এটাকে মানবো না। তার মানে কি, ওই জায়গাটাতে সবাই এক জায়গায় আসছে যে হ্যাঁ ভোটটা অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ হোক এবং আমরা আমাদের মতটা প্রকাশ করার সুযোগটা পাই। কারণ 18 সালের পরে 23-এর নির্বাচন আগ পর্যন্ত যে কটা নির্বাচন এই রাজ্যে হয়েছে সেই কটা নির্বাচন নিয়ে কিন্তু কারো না কারোর মনে কিছু না কিছু প্রশ্ন উঠেই এসছে, এবং সেটা নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে এবং দেশের মানে জাতীয় স্তরে এই নিয়ে আলোচনা হয়ে গেছে। কাজে এই পরিস্থিতিটার জন্যই কিন্তু এই জোটের জায়গা। আমি এবার সন্দীপ দত্ত চৌধুরীর কাছে যাব যে বামফ্রন্ট এবং কংগ্রেস যেখানে সচরাচর বলা যায় যে চায়ের ঠেক থেকে বিভিন্ন আড্ডায় একটাই বলা যায় যে বিষয়টি নিয়ে কথা হয়, সেটি হচ্ছে বাম এবং কংগ্রেস জোট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই জোটটাকে আমরা কি বলতে পারি, ব্যক্তি বিশেষের লাভালাভের জন্য জোট নাকি দলের জন্য এবং জনগণের জন্য জোট? সিপিআইএম দলের যিনি সাধারণ সম্পাদক, যিনি প্রেস মিট করে লিস্টে বের করেছেন, কিংবা আপনাদের প্রথম যে এপিসোড কুরুক্ষেত্রের, যেটা আপনারা শহরের একটি বিলাসবহুল হোটেলে করেছিলেন, সেখানেও এই প্রশ্নের ওনাকে সম্মুখীন হতে হয়েছে। আমিও সেখানে একজন আমন্ত্রিত ছিলাম। উনি কিন্তু স্পেসিফিক্যালি বলেছেন, আপনি যে কথাটা বলছেন জোট, নো জোট, হি ক্যাটাগরিক্যালি আনসার্ড। আজকে বলেছেন, সেদিনের কথাই আমি প্রথম, এবং ইট ইজ নট এ জোট, ইট ইজ এ অনলি সিট অ্যাডজাস্টমেন্ট। কারণ পশ্চিমবাংলার ক্ষেত্রে কংগ্রেস এবং সিপিআইএম, রাহুল গান্ধী এবং বুদ্ধদেব ভট্টাচার্য একই মালাতে তারা নিজেদেরকে করেছিলেন, মানে আবদ্ধ করেছিলেন। তার রেজাল্ট হচ্ছে 2021-এর 16 সালে করেছিলেন, 21-এর নির্বাচনে এসে যেটা বিশ্বজিৎ বাবু বললেন, এবারের নির্বাচনটা শুধু এবারের জন্য না, তার ভাবিকালও তার দিকে তাকিয়ে আছে। আপনি কোন নীতি সিদ্ধান্ত, কোন দিক নির্দেশিকা, কোন বিচারধারা আপনি সামনে রেখে গেলেন। সুতরাং সেই ক্ষেত্রে পশ্চিমবাংলার উদাহরণ যদি দেখি, সেখানে 16-র পরে আজকে 21 সালে এসে 0-0, কংগ্রেস 0, সিপিআইএম বিধানসভায় 0। তো এই এফেক্ট এগুলো হয়, যত কথাই বলুন, কারণ দীর্ঘদিন সময়ে এই যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামের কারণে আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ওরা এখন বলছে গণতন্ত্রের বিপন্ন, সংবিধান বাঁচাতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার। বাবা, গণতন্ত্র পুনরুদ্ধার যদি করতেই হয় তাহলে সেদিন নামলেন না কেন বীরচন্দ্র মনু যেদিন হয়েছিল, সেদিন কেন নামলেন না রবি লিটন যেদিন মারা গেছিল,
অ্যাক্সিডেন্ট বলে মানিক সরকার মানে অ্যাক্সিডেন্ট হওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলে দিলেন এটা তো অ্যাক্সিডেন্ট, বিচার পেল না। শঙ্কর জয়ন্ত যখন হয়েছিল তখন কোথায় গণতন্ত্রে বিপন্ন হয়নি, আসেনি কেন তখন কেউ? এরকম সিরিজ অফ ঘটনা। অতীশ চৌধুরী প্রথম পলিটিক্যাল মার্ডার, পশ্চিম নোয়াবাদী, ওর বাড়িতে খুন করার পর ওর যে গরু, গৃহপালিত গরুর ঘরে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। দীপঙ্কর নাথ শর্মা, তাদের পরিবার জবাব চাইবে না এই সমস্ত ইস্যুতে? সিমিলারলি কিন্তু বিরোধীরা তো বলছে কিন্তু যে সিমিলারলি last আদার সাইড 5 অফ দি কয়েন, আদার সাইড অফ দি কয়েন বছরে দেখেন আবার বেশি বিচ্ছিন্ন মনুতে জোটের আমলে কি অপরাধ ছিল বামপন্থী বন্ধুদের? তারা অফিস খুলতে গিয়েছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছিল। তো তাদের প্রত্যেকটা লোকেরই তো কিছু নিজস্ব চিন্তাধারা থাকবে, তারা কিভাবে রিয়েক্ট করবেন? আমাদের আইনি পরিভাষায় একটা কথা আছে, হি হু সিক্স সিকিউরিটি মাস্ট হ্যাভ টু বি ইন ক্লিন হ্যান্ডস। আপনি আমার কাছে বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাটে তার জন্য আপনি দরজায় আসলেন, কিন্তু আপনার হাতের মধ্যেই ময়লা। তো হাতটা যদি আপনার পরিষ্কার না থাকে, 78 সালে এ রাজ্যে যেটা হয়েছিল সেটা ব্যানারটাকে চেঞ্জ করে প্রথম জনতা পার্টি সিএফডি, হ্যাঁ, তার সঙ্গে সিপিএম, এইভাবে হয়েছিল। কিংবা আপনি যদি লক্ষ্য করে দেখেন তারও পরে 1993 সনে এমন কোনো পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে তৈরি হয়নি সেদিন। কংগ্রেসের একটি সরকারকে, দিল্লিতে কংগ্রেস থাকার পরেও নরসিংহ রাও 15 দিনের জন্য প্রেসিডেন্ট রুল দিয়ে একটা সরকারকে বলি করে দিলেন। অপরকে উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস সর্বদাই সিদ্ধহস্ত। নিজের নাক কেটে, যেটা আমরা গ্রামে ভাষায় বলা হয় নিজের নাক কেটে পরের যাত্রা, অন্যকে উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের জুরি নাই। নিজেদের গভর্নমেন্টটাকে এরা সরিয়ে দিল, নিজেদের গভর্নমেন্টটাকে বলি করে দিল 93 সনে। তো এখন আবার কংগ্রেস কি করছে আপনি দেখুন তো, কংগ্রেস একটা সর্বভারতীয় দল, সে আত্মসমর্পণ করে নিল বামফ্রন্টের কাছে। তাহলে দীর্ঘদিন যারা এই লড়াই সংগ্রাম নীতি আদর্শ বিচারধারাকে ধ্বজা কাঁধে নিয়ে যারা আন্দোলন করলেন, তাদের পরিবারও তো জবাব চাইবে আপনার কাছে, জবাব চাইবে না তাদের কাছে? আমার জয়যুক্ত আপনি যে প্রশ্নটা করছিলেন সেটা কি তাদের নিজস্ব স্বার্থে? আপনি লক্ষ্য করে দেখুন, দোজ হু আর দ্য স্টলওয়ার্ড অফ দ্য পলিটিক্যাল পার্টিস অ্যাকসেপ্ট লেফট ফ্রন্ট বলতে পারবে যে আমাদের 1 নম্বর ক্যাটাগরির যারা নেতৃবৃন্দ আছে আমরা তাদেরকে বসিয়ে রেখেছি, অথবা তাদেরকে আমরা টিকিট দিইনি, কিংবা তারা বলেছেন যে আমরা সাংগঠনিক কাজ করব, সংসদীয় রাজনীতি থেকে দূরে থাকবো। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে দোজ হু আর দ্য 1 নম্বর লিডার সবাই মোটামুটি নমিনেশন নিয়েছেন। আপনি এটার জন্য কি লড়াই আন্দোলন? তো এই প্রশ্নগুলি তো যদি কংগ্রেস এবং সিপিআইএম এক যৌথভাবে গিয়ে মানুষকে কনভিন্স করতে পারেন যে এই প্রেক্ষাপটের কারণে আমরা এই জোটটা করেছি, এই জোটটা কোনো সুবিধাবাদের জোট না, এই জোটটা কাউকে পেছন থেকে ছুরি মারার জোট না, শিবাজির বাগনোক পেছনে রেখে আমরা কোনো আন্দোলন করিনি, আমরা সমঝোতা করিনি, ইট ইজ এ পিওরলি টু রেস্টোর দ্য ডেমোক্রেসি। তাহলে প্রশ্ন আসবে বিজেপির তরফ থেকে, তারা বলবে ডেমোক্রেসিটা গেল কোথায়? ডেমোক্রেসিটা কোথায় আক্রান্ত একটু হিসাব দিন তো, বিগত 5 বছরের ডেমোক্রেসিটা কোথায় আক্রান্ত? তাহলে তারা আবার লিস্ট দিয়ে দেবে জোটের 5 বছর 88 থেকে 93। আর এই বামের পিরিয়ডে তো 80 সালের ভাতৃঘাতী দাঙ্গা, জাতির মধ্যে বিদ্বেষ, হ্যাঁ, জনজাতিদের সঙ্গে বিদ্বেষ, ওই বামের পিরিয়ডে না? তো এগুলি তো স্বাভাবিক, মানুষ এগুলোকে কিভাবে নেবে? এটা একমাত্র রেজাল্ট না বেরোলে আপনি বলতে পারবেন। 2রা মার্চ আমরা দেখব ফলাফলের বাক্সে কি জনতা তাদের রায় দেয়। এবার আমি আপনার কাছে যাব যে দীর্ঘ 25 বছরের বামফ্রন্ট শাসন, যেখানে কিছুক্ষণ আগে বলছিল যে কংগ্রেস আর বামফ্রন্টের চুলচেরা একটা সংঘর্ষ চলছিল, একটা ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ে একে অপরের প্রতি লড়াই করার একটা যেখানে বার্তা ছিল, সেখানে কংগ্রেস এবং বামফ্রন্ট একত্রিত হয়ে গেছে। কিন্তু 25 বছরের এই বামফ্রন্টের সরকার দীর্ঘ সময় কিভাবে সম্ভব ত্রিপুরা রাজ্যে? দেখুন, এই জায়গাটা, এটা সত্যি কথা বলতে কি, এটাই আমি বললাম যে ফিউচার, আমরা এবারে ডিসিশনগুলো আমাদের ফিউচার। আমি এবার হেরে যাই, অসুবিধা নেই, কিন্তু আমার একটা নীতি আদর্শ পজিশন কিন্তু থাকে, কিন্তু আমি এটা, এবং সাধারণ লোক এটাতেই বেশি বিশ্বাস করে। ও হারুক না, তবু ওর একটা নীতি আছে, ও একটা জেনুইনলি চেষ্টা করে, ঠিক আছে, ও হারলো। আর দেখুন, এই যে ইস্যুগুলোতে, এই যে সংবিধান বলুন, এগুলো বাঁচাও, এগুলো দেখুন, আমরা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা, এই দুটো আমরা গত 40 বছর ধরে আমাদের যারা দেখেছি আমরা, এগুলো চলছে, এগুলোর ভিতরে একটা অন্য রকমের ইলেকশন। আমরা যদি বাইরে দেখি ইলেকশনের সাথে এই 2 স্টেটের ইলেকশন অনেক ডিফারেন্স, কারণ এখানে একটা পলিটিক্যালি একটু রেশারেশি এই ধরনের ইয়ে থাকে, এবং এটাতে কি হয়, এই জায়গাটাতে গিয়ে এটা এত সহজে হঠাৎ করে একদিনে ঠিক হয়ে যাবে এরকম না, এটা টাইম লাগবে ঠিক হতে। এটা এখন হচ্ছে কি, কিন্তু এই যে ক্ষতগুলো কিন্তু মানুষের মনে করিয়ে দেয় যে ক্ষতগুলো ছিল, এই জন্য আমি পলিটিক্যাল অবস্থানের কথা বলছি এই জায়গাটাতে। কিন্তু এটাতে প্র্যাকটিক্যালি কত % লোক ইনভলভ,
আপনি ধরুন প্রত্যেক পার্টির হার্ডলি 10% সব মিলিয়ে ত্রিপুরা টোটাল আপনি 30 লাখ ভোটার আছে। 30 লাখ ভোটারের ভিতরে আপনি ধরুন ম্যাক্সিমাম 3 লাখ এটাতে এফেক্টেড হয়। বাকি আরো কিন্তু আপনার 90% ভোটার রয়ে গেছে কিন্তু, যারা কিন্তু একটা ইলেকশনটাকে দেখে ওদের ভবিষ্যৎ, ওরা ত্রিপুরার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যতের একটা স্বপ্ন দেখতে চায় যে আমি ধরুন এবার আমি পাইনি, নেক্সট আমি পেতে পারি, কোন পলিটিক্যাল পার্টি আমাকে এরকম পজিশন দিতে পারে। এবং ত্রিপুরার মতো স্টেটে এই জিনিসটা যেটা আমি বললাম ইয়ং জেনারেশন, যেটা আপনার 18 to 40 ইয়ার্স, 35 40 ইয়ার্স, ওরা কিন্তু প্রায় 35 to 40% আমাদের ভোটার ওরাই আছে। ওরা কি দেখতে চাইবে? ওরা দেখতে চাইবে এই যে নীতিগত অবস্থানগুলো কিন্তু এখন আর কেউ আপনার সাধারণ লোক অত বেশি সিরিয়াসলি নেয় না। যেটা নেয় নীতিগত অবস্থান নেয়, কিন্তু মানে এটার উপরে বেস করে ওদের লয়ালটি ডেভেলপ করায় না। ওরা ভোটের সময় নীতিগত অবস্থানটা অবশ্যই দেখে। এবার লয়ালটি ডেভেলপ কিসে করে? লয়ালটি ডেভেলপ না করে ওরা দেখে যে আমার পার্সোনাল ইন্টারেস্টটা কোথায়, আমি কি পেলাম, এই হিসাবটা কিন্তু করে কিন্তু ভোটাররা। এবং কে ভালো পজিশনে আছে, যারা যে সরকার আছে তখন সরাসরি ওদের ওখানে শিফট হয়ে গেল লয়ালটিটা, কারণ ওখান থেকে আমাদের ফান্ড আসবে, আমাদের ডেভেলপমেন্টের আছে। এবং এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভাইটাল আমি বলবো ত্রিপুরার পার্সপেক্টিভে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট কে আছে, কোন পার্টি সেন্ট্রাল থেকে বেশি ফান্ড আনতে পারবে। ওর পক্ষে বিশেষ কিছু কাজ করা সুবিধা না, তাহলে কি এরকম আমাদের এরকম সরকার এখন কি দেখবে? ফিউচার কি আছে? ফিউচার হচ্ছে এমন সরকার চাই যে আমাদের ফান্ডের ব্যবস্থা করতে পারবে। এই কারণেই বিজেপিতে যাওয়া। এবং ফিউচারে ধরুন এখন যদি বিজেপিতে সেন্ট্রালে যদি বিজেপি চেঞ্জ হয়, ধরুন এখানে অন্য একটা পার্টি ওরা কনভিন্স করতে পারে যে আমরা এনে দিতে পারবো। এখন এটা হচ্ছে বাম কংগ্রেস জোট বলুন সব পার্টির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে আমি মনে করি। এবং ইয়ং জেনারেশনও এটাকেই মনে করবে যে কিভাবে আমাদের বেশি ফান্ড আনতে পারবে। ধরুন আমাদের এই আয়ুষ্মান ভারত প্রকল্পই বলুন, বা সব আপনার এই ঘর দেওয়া বলুন, বা ধরুন আমাদের স্যালারি বলুন, বা ধরুন আমাদের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো বলুন, এগুলো চালাতে গেলে তো আমাদের পয়সা দরকার। পয়সা ছাড়া তো হবে না। এই পয়সাটা কে এনে দিতে পারবে? এখন ধরুন আমি যেটা দেখি সেটা হচ্ছে কি, সেন্ট্রালে এই জোটের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং ইয়ং ভোটাররা এটা দেখতে চাইবে যে তোমরা সেন্ট্রালে যদি চেঞ্জ করতে পারো, এখানে চেঞ্জ করে আমাকে দেখাও। এই হচ্ছে মূল বিষয়টা, এই জায়গাতে চলে যাচ্ছে। এটাই বিজেপির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হিসেবে আমি মনে করি। আমি আবার আপনার কাছে ফিরে আসবো, কিন্তু তার আগে অরিন্দ ভট্টাচার্যের কাছে আরেকবার যাব যে 2018 সালে আমরা বেশিরভাগ দেখেছি যে কংগ্রেসে যারা ছিল তারাই বিজেপিতে এসেছে, এবং লাস্ট 5 বছরে প্রায় অনেক বিধায়ক ইতিমধ্যেই বিজেপি দল থেকে বা বিরোধী পদ থেকে পদত্যাগ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে আমরা সব সময় বলতে শুনেছি যে তাদের সংগঠন হোল্ড অনেকটাই শক্ত। এই যে 5 বছরে আমরা দেখলাম বিধায়কদের পদত্যাগ করা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অর্গানাইজেশন গ্রিপ কতটা বিজেপি ধরে রাখতে পেরেছে? বিজেপি এখানে তো বেসিক্যালি সংগঠন কিছু ছিল বলে তো কেউ জানতো না। 2018 সালের নির্বাচনের আগে বা 17 সালের গোড়ার দিক থেকে বিজেপি একটু একটু করে তথাকথিতভাবে একটা সংগঠন তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সেটা গোটাটাই ছিল কংগ্রেসের যে ভোট ব্যাংক, কংগ্রেসের যে কর্মী বাহিনী, তাদের ধীরে ধীরে সুইচ অন করার মতো দিয়ে। কিন্তু গত 5 বছরে এটা তো সত্যি কথা, বা এটা মানতেই হবে যে বিজেপি প্রতিটা এলাকাতে তার পতাকা লাগানোর মতন লোক পেয়েছে, অস্বীকার করার কোনো কারণ নেই। মানুষের বাড়ি যাওয়া থেকে শুরু করে মানুষের সঙ্গে যোগাযোগ করার প্রশ্নে ভালোই লোক পেয়েছে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই কর্মী বাহিনী আর একটা সংগঠন দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। বিজেপি যদি সত্যি সত্যি সংগঠনটাকে সেই জায়গায় শক্তিশালী করে তুলতে পারতো, তাহলে এই যে আপনি বলছেন যে বিধায়করা শিফট করেছে, কার বিধায়করা গেছে? বিজেপির বিধায়করা বিজেপি দল ছেড়ে বেরিয়েছে সরকারে থাকা অবস্থায়। বিজেপির ছোট শরিক আইপিএফটির বিধায়করা আইপিএফটি ছেড়ে বেরিয়েছে সরকারে থাকা অবস্থায়।
তাহলে সংগঠন যদি সত্যি সত্যি হয়ে থাকতো বিজেপির এই রাজ্যে, তাহলে বিজেপির বিধায়করা 2018 সালে জিতে আসার পরে বিজেপির বিধায়করা বিজেপি ছাড়ছে কেন? সংগঠনের এখানে কোনো জায়গা নেই। আপনার কি মনে হয় আর এই যে বিধায়করা ছাড়লো, কেন ছাড়লো, কিসের ভিত্তিতে ছাড়লো? এখানে এক একজনের এক এক রকম নীতি বা চিন্তা ভাবনা মাথা থেকে হয়েছে, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে বিজেপি সরকারে থাকা অবস্থাতে, এইটাও ত্রিপুরা রাজ্যে কিন্তু একটা প্রথম নিদর্শন যে সরকারে থাকা অবস্থায় ইভেন কি জোট আমল যেটা বলা হয় 88 থেকে 93 দুবার দুজন মুখ্যমন্ত্রী হয়েছে, বিজেপিরও দুবার দুজন মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু জোট পিরিয়ডেও কিন্তু জোটের যা বিধায়করা ছিলেন তারা কিন্তু দল ছেড়ে বেরিয়ে যান। বিজেপিতে দল ছেড়ে বেরিয়ে গেল কেন? নিশ্চয়ই বিজেপির ভেতরে সাংগঠনিক জায়গাটা সেই জায়গায় পৌঁছয়নি। আমার কথা বলার সুযোগটা কম ছিল, পাচ্ছিলাম না, সেই অর্থে আমার মতের গুরুত্ব পাচ্ছিল না, বা আমার এলাকায় যে সমস্যা, আমার এলাকায় সংগঠন করার জন্য যে সময় দেওয়া দরকার, যাদেরকে যুক্ত করা দরকার, তাদেরকে আমি আমার নেতৃস্থানীয় যে কমিটিগুলো রয়েছে, সেটা ব্লক হোক, যে মন্ডল হোক, বা রাজ্য স্তরে হোক, বা জেলা স্তরে হোক, সেখানে সেইভাবে বলা যাচ্ছে না বা করা যাচ্ছে না। কিছু না কিছু একটা ক্ষোভ তো নিশ্চয়ই থাকে। ব্যক্তিগত প্রশ্ন অন্য জায়গায়, কারণ বিজেপি ছেড়ে যারা বেরিয়েছে তাদের মধ্যে কিছু গেছে কংগ্রেসে, কিছু গেছে মথায়। এখন মথায় যারা গেছে তাদের হয়তো চিন্তা হচ্ছে আমরা আগামী দিনে মথায় থেকে দাঁড়ালে পরে আমরা মানে এই 23-এর বিধানসভা যদি মথা থেকে ক্যান্ডিডেট হতে পারি, তাহলে আমরা জিতে আসার জায়গাটা আমাদের কনফার্ম হয়ে যাবে। কেন এই মানে ভয়টা কিসের? সংগঠনটা যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই অবস্থায় আমি বলবো যে বিজেপি এখানে সংগঠন খুব একটা শক্তিশালী হয়েছে বলে আমার মনে হয় না। কারণ এটা যদি হয়ে থাকতো তাহলে বিজেপির চিত্রটা, একটা কথা মাথায় রাখতে হবে যে এই দলটা বা এই সংগঠনটা এই রাজ্যে 18 সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার চালাচ্ছে 5 বছর, কিন্তু পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য পরবর্তী নির্বাচনে 5 বছরের মাথায় যে 23-এর নির্বাচন হচ্ছে, এই 23-এর নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে একটা মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিনের একদিন আগে, অর্থাৎ 48 ঘন্টা আগে। কেন? বিজেপির যদি সাংগঠনিক শক্তিটা সেই জায়গায় থাকতো তাহলে দরকার ছিল না। বিজেপির মুখেও তো দেখা দিয়েছে, কারণ সাংসদ এবং উনি প্রতিমন্ত্রী কেন্দ্রের, ওনাকেই আবার এসে বিধানসভা নির্বাচন লড়তে হচ্ছে। আর কাউকে এই 5 বছরের মধ্যে তুলে আনা যায়নি অল্টারনেটিভ লিডার হিসেবে, অল্টারনেটিভ প্রতিনিধি হিসেবে, যারা জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে তাদেরকে সামনে যাচ্ছে না। তাহলে আমি কি করে বলবো যে বিজেপি সংগঠনটা এখানে সাংঘাতিক শক্তিশালী হয়েছে? আমার মনে হয় না। চেষ্টা নিশ্চয়ই ওরা করেছে, কিন্তু গোটাটা সাফল্য মনে হয় পায়নি, তাদেরই অ্যাক্টিভিটিসে মনে হচ্ছে এটা। সন্দীপবাবু, ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আজকে সকালবেলা প্রায় 11:30টার সময় ডক্টর সম্বিত পাত্রা একটি সাংবাদিক বৈঠকে বসে এই 48 জনের নাম ঘোষণা করেছে। তারপর আর বাকি ছিল 12টি বিধানসভা কেন্দ্র, এবং সেই 12টি বিধানসভা কেন্দ্র থেকে আর 5টি দেওয়া হয়েছে আইপিএফটিকে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার, বিজেপির আইপিএফটির প্রতি আর কি পরিমাণ আস্থা বাকি রইল বা কতটা আস্থা বাকি রইল? দেখুন, একটা শরিক দলে থাকতে গেলে এটার মতো ধরুন বোঝাপড়ার ভিত্তিতে প্রথম শুরু হয়, তারপর ভুল বুঝাবুঝিতে শুরু হয়, তারপর ভাঙাভাঙিতে শুরু হয়, হ্যাঁ, সর্বোপরি শেষ হয় একজন আরেকজনের বিরুদ্ধে স্লার এনে। তো এখন আইপিএফটির সঙ্গে এই সরকার যেটা চলছিল 5 বছরে, আইপিএফটির 2-1 যারা বেরিয়ে গেছেন আইপিএফটি থেকে, যারা বেরিয়ে গেছেন তারা বিভিন্ন অভাব অভিযোগ করেছেন, কিন্তু সামগ্রিকভাবে দলের তরফ থেকে, হ্যাঁ, আজকেও দেখলাম যে লাস্ট যে প্রেস মিট করেছেন বিজেপির দলের তরফ থেকে ওই 5টা সিট দেওয়ার ক্ষেত্রে, তখন দায়িত্বশীল যারা, তাদের মুখপাত্র, তাদের জেনারেল সেক্রেটারি, ওরা ছিলেন। তার মানে ধরে নিতে পারি অ্যাপারেন্টলি দেখে, অ্যাবসলিউটলি তো ভেতরে কি হচ্ছে আমাদের মুখে বলা সম্ভব না, অ্যাপারেন্টলি দেখে বলতে পারি যে তাদের জোটটা এখনো অটুট, তাদের জোটটা অ্যাপারেন্টলি, কিন্তু বলছি নট অ্যাবসলিউটলি, ইট ইজ নট এ অ্যাবসলিউট ভার্সন, অ্যাপারেন্টলি মনে হচ্ছে সিমিলারলি আপনার আবার যদি আরেকটা দেখেন, বামের ক্ষেত্রে সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা মানে তেমন অসন্তোষ কিছু নেই। তার মানে ওইদিকে যে জোটটা, ওইদিকে তাদের যে ফ্রন্ট, এটাতেও কোনো গোলমাল নেই। এখন আপনার প্রশ্ন হচ্ছে আইপিএফটির সঙ্গে বিজেপির এই যে গাঁটছড়া বাঁধা, এই গাঁটছড়া বাঁধাটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিকূল অবস্থা তৈরি হবে কি না হবে, এমন একটা আভাস নেওয়ার চেষ্টা করছিলেন আপনি। আমি যেহেতু ভোট ইজ নকিং দ্য ডোর, আমার মনে হয় না তাদের দু দলের মধ্যে এই স্টেজে কোনো ভুল বোঝাবুঝি হবে। ওরা বোধহয় কালেকটিভলি কাজ করবে, মনে হয় না। আর যদি হয় সেটা ইতস্তত বিক্ষিপ্তভাবে বিভিন্ন কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে, যেটা সামগ্রিক চেহারা না, সামগ্রিক চেহারা হয়তো হবে না, একটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হয়তো হবে। যেমন বিজেপির ক্ষেত্রেও দেখা গেছে, কিংবা ধরুন কংগ্রেসের ক্ষেত্রেও দেখা গেছে, প্রার্থী বেরোলে পরে এই সমস্ত হয়। আমি যে কনস্টিটিউয়েন্সির ভোটার, আমার কনস্টিটিউয়েন্সিতে যখন যাকে প্রথম নমিনেশন দেওয়া হয়েছিল, অনেক লোক অসন্তোষ প্রকাশ করেছিলেন। আজকে ওনার বিকল্প কেউ নেই আমার কনস্টিটিউয়েন্সিতে, আজকে ওনার বিকল্প কোনো নেতা নেই। ওনাকে এত বছর বয়সও
ওনাকে আবার টিকিট দিয়েছে আমি দেখলাম বিজেপি, ছিলেন দীর্ঘদিনের কংগ্রেসের লোক, তারপর মন্ত্রী ছিলেন, তাকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? হি ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য জেনারেল পাবলিক, হি ইজ ভেরি ক্লোজ টু দ্য জেনারেল পাবলিক। পাবলিকের সঙ্গে যদি আপনি না থাকতে পারেন, এটা আইপিএফটি কিংবা বিজেপি বলুন, সিপিএমই বলুন, ইউ হ্যাভ টু বি ক্লোজ টু দ্য পাবলিক ইন জেনারেল, নট এট লার্জ বাট ইন জেনারেল থাকতে হবে। এটা একটা ভাইটাল জিনিস। আর এবারে নির্বাচন তো ধরুন অনেক কিছু দিক নির্দেশিকা করে দিয়ে যাবে। এবারে নির্বাচন আমার ধারণা যতটুকু, এবারে নির্বাচন অনেক কিছু দিক নির্দেশ করে দিয়ে যাবে, যে নীতি, আদর্শ, বিচারধারা, চিন্তাধারার ডিফারেন্স, ওয়েদার ইট উইল মেক এনি এফেক্ট টু দ্য জেনারেল ইলেক্টোরেট, 1 নম্বর। 2 নম্বর কথা, যে পশ্চিমবাংলাতে যেটা, দিস আর সিলিয়েন্ট ফিচার্স অফ দিস ইলেকশন, যে পশ্চিমবাংলাতে তারা জোট করেছিলেন, ত্রিপুরার ক্ষেত্রে জোট হয়নি, আসন সমঝোতা, সিট অ্যাডজাস্টমেন্ট, কোনটা বেটার, হুইচ ওয়ান ইজ দ্য বেটারলি প্লেসড, ওইটা না এটা একটা দিক নির্দেশিকা হবে। থার্ডলি, পাহাড়ে সবাই বলছেন টিপরা মাথা, টিপরা মাথা, টিপরা মাথা। আপনি লক্ষ্য করে দেখবেন খুব নীরবে কিন্তু এডিসি নির্বাচনে, যেখানে সবাই বলছে জয় জয় টিপরা মাথার, বিজেপি কিন্তু খুব সহজ সরল ভাবে 10টা না 11টা সিট নিয়ে গেছিল এডিসিতে, 10টা না 11টা সিট আউট অফ 12। তারা কন্টেস্ট করেছিল বোধহয় 12-এ। বিজেপির স্ট্রাইক রেট বেটার দেন মাথা, হ্যাঁ, প্রপোর্শনের যদি আপনি সংখ্যাতত্ত্বের হিসাবে ভাগ করেন, অনেক বেটারলি বিজেপি। সুতরাং আমি বিজেপির অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, দে আর নট থিঙ্কিং মানে এরকম একটা সাংঘাতিক কিছু না। হ্যাঁ, তবে আঞ্চলিক দলগুলো আমাদের দুর্ভাগ্য, কিংবা এটাও আমাদের সৌভাগ্য, যে আমাদের ইলেকশনের সময় বিভিন্ন আঞ্চলিক দলগুলি হঠাৎ করে বেরোয় এবং তারা মুকুটের উপর পাগড়ি লাগায়। হ্যাঁ, আবার ইলেকশন চলে গেলেই সমস্ত কিছুই থাকে না, আবার 5 বছর। এই মাথাও আপনার, আমি বলে দিতে পারি, দায়িত্ব নিয়ে আপনাদের স্টুডিওতে। আমরা ট্রিপটা কথা প্রসঙ্গে আসবো, তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি যে অরিন্দম ভট্টাচার্য ওনার একটু ব্যস্ততার কারণে উনি ইতিমধ্যে আমাদের স্টুডিও ত্যাগ করেছে, এবং যারা আমাদের বাকি দুজন অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আমরা পরবর্তী কনভারসেশন মুভ ফরওয়ার্ড করব। কিন্তু তার আগে আমি একটু বলি যে সুদীপ রায় বর্মনের একটা নাম বলি, বলতে গেলে তিনি একজন সেলিব্রিটির মতোই ধরা যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ রায় বর্মন 2018 সালে তিনি বিজেপিতে এসেছিলেন এবং 6 আগরতলার হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি জয়লাভ করে বিধায়কের পদে বসেছেন। তিনি আবার সেই পদ থেকে ইস্তফা দিলেন, দিল্লিতে গিয়ে তিনি কংগ্রেসে যোগদান করলেন, ঘরে ফিরে এলে এসে আবার সেই বাই ইলেকশনে তিনি লড়াই করলেন এবং সেখান থেকে তিনি আবার জয়লাভ করলেন। এইবার আমরা যেটি শুনেছি লাস্ট 5 বছরে যখন তিনি বিজেপি থেকে ত্যাগ করেছেন, এই বিষয়টি জনসম্মুখে ছিল যে সুদীপ রায় বর্মন এবং বিপ্লব কুমার দেবের মধ্যে মুখ্যমন্ত্রীর আসন নিয়ে খানিকটা হলো একটা যোগসাজশ বা একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এবার যেখানে বামফ্রন্ট এবং কংগ্রেসের কথা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো না কোনোভাবে সুদীপ রায় বর্মনকে যদি মুখ্যমন্ত্রীর মুখ না দেওয়া হয় বা মুখ্যমন্ত্রীর আসন যদি না দেওয়া হয়, পরবর্তীতে সুদীপ রায় বর্মনের অবস্থান অ্যাজ এ ব্যক্তি বিশেষজ্ঞ তার কি হবে? আপনি কি বলছেন মানে এই যে জোটটা হয়েছে বাম এবং কংগ্রেসের, সেখানে মুখ ওরা তো বলেনি মুখে, জিতেন বাবুকে বারবারই তো প্রশ্ন করা হয়েছিল মুখটাকে, তারা খোলাসা করেননি। আমি আপনি এটা গেস করে কার কথা বলবো? জিতেনের কথা বললে জিতেন আমার বন্ধু মানুষ, সুদীপ ভেরি ক্লোজ টু মি, সুদীপের কথা এখানে বলে গেলাম জিতেন রাগ করবে, জিতেনের কথা বলে গেলাম সুদীপ রাগ করবে। সুতরাং তারপর অথবা এমনও হতে পারে যে জিতে আসার পর গণদেবতার রায় একটা ভাইটাল জিনিস, কে কখন কোথায়। শ্রীমতী একটা সবাইকে মনে রাখতে হবে, শ্রীমতী ইন্দিরা গান্ধী রায়বেরেলি লোকসভা কেন্দ্র থেকে 1977 সনে শ্রীমতী গান্ধী রাজনারায়ণের মতো লোকের কাছে হেরে গিয়েছিলেন। কিন্তু যখন তিনি থার্ড ওয়ার্ল্ডের আনডিসপিউটেড লিডার, নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের লিডার, অ্যান্ড শি ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। হ্যাঁ, ফেডারেল কাস্ট্রোর কাছ থেকে উনি এটা নিয়েছিলেন। হ্যাঁ, তার আগে ফেডারেল কাস্ট্রো ছিলেন, কিউবার প্রেসিডেন্ট। শ্রীমতী গান্ধীকেও কিন্তু ওই সময় জয় জয়কার। হ্যাঁ, শ্রীমতী গান্ধীর সামনে বাংলাদেশ 1971 সনে বাংলাদেশ জয়, হ্যাঁ, পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানিদেরকে, পশ্চিম পাকিস্তানিদেরকে সরিয়ে দেওয়া, এই জয় জয়কারের কেন শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু নির্বাচনে পরাজিত হয়েছিলেন। কার কাছে? রাজনারায়ণের কাছে। আসুন ত্রিপুরার প্রেক্ষাপট। ত্রিপুরাতে 2টো সরকার হয়েছিল 72 থেকে 77 সুকুমার সেনগুপ্ত ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ দি স্টেট। যাই হোক, কংগ্রেসের বিধায়করা সঙ্গে তার থেকে সরিয়ে গেলেন, তারা একটা নতুন তৈরি করলেন, কখনো সিএফডি কখনো জনতা। তার যিনি রূপকার ছিলেন শচীন্দ্রলাল সিংহ, হ্যাঁ, মুকুটহীন সম্রাট। এই শচীন্দ্রলাল সিংহ কিন্তু 78 সনের নির্বাচনে, 77 ডিসেম্বরে যে নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল 31 ডিসেম্বর 1977, প্রথমবারের মতো বামফ্রন্ট আসলো 1 জানুয়ারি 1978।
ওই নির্বাচনে কিন্তু দুটো কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়ে যিনি মুকুটহীন সম্রাট তৎকালীন সময়ে শচীন্দ্রলাল সিংহ পরাজিত হয়েছিলেন, সুধীর রঞ্জন মজুমদারকে পরাজিত হতে হয়েছে। পরাজিত হয়েছেন 2008 সালে সমীর রঞ্জন বর্মন বিশালগড়, যেখানে বলা হতো যে বিশালগড়ে সমীর বর্মনের ছবি দিয়ে নির্বাচন হয়, সমীর বর্মনকে সশরীরে সেখানে গিয়ে ভোট চাইতে হয় না। সেই সমীর রঞ্জন বর্মন 2008 সালে বিশালগড়, তার গড় বলা হতো, সেই গড়ে কিন্তু পরাজিত হয়ে গিয়েছিলেন। আবার যার কথা আপনি প্রশ্নটা আমার কাছে শুনলেন, সেই সুদীপ রায় বর্মন 1993 সালের নির্বাচনে নিপেন চক্রবর্তীর কাছে উনি পরাজিত হয়েছিলেন। সুতরাং জয় পরাজয় কখন কার ভাগ্য দেবতা কাল প্রসন্ন হয় এটা তো গণদেবতাই বলতে পারবে। সেই সঙ্গে আমরাও ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি এবং সময়ের উপর ছেড়ে দিচ্ছি, সময় যা ডিসাইড করবে তাই হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার কাছে যাব, 5 বছরের বিজেপি আইপিএফটি জোট সরকারের উন্নয়ন, অনেক ফ্ল্যাগ দেখেছি, অনেক ফেস্টুন দেখেছি, তাদের মুখে উন্নয়নের বার্তা, আমরা এই করেছি, আমরা সেই করেছি। আপনার মতে, আপনার মতামত হিসাবে 5 বছরের বিজেপি আইপিএফটি সরকারের কি কি করণীয় ছিল যেগুলো করতে পারেনি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যেটা অরিন্দমবাবু বলছিলেন, এটা একটা মোস্ট ভাইটাল, যে সাংগঠনিক দিক থেকে আমার মনে হয়েছে বিজেপি যতটা করার কথা ছিল ততটা করতে পারেনি। কোন দিকগুলোতে আরো কাজ করা দরকার ছিল? ওরা দেখুন কাজ, কিন্তু আমি যেটা দেখেছি বিজেপি এই যে পুরো ত্রিপুরা না, শুধু পুরো নর্থ ইস্টে এবং ত্রিপুরাতে 6টা হাইওয়ের কাজ চলছে। আমরা অনেক বছর অবধি ত্রিপুরাতে এই পরিমাণ সেন্ট্রাল ফান্ডের ফ্লো কিন্তু আমরা দেখিনি। কিন্তু কেন চলছে? এটা তো বিজেপি নর্থ ইস্টকে ফোকাস করে ডেভেলপমেন্টাল, আমরা কিন্তু কখনোই এরকম দেখিনি যেরকম চলছে। এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ আমি বলবো, সেটা এসছে। এটা সেই অনুযায়ী এখানে আরো সংগঠনকে আরো শক্ত করা উচিত ছিল আমার মনে হয়েছে বিজেপি অফিসে আদালতে। এটার জন্য যে স্টাডি করা, এটার একটা মূল কারণ হতে পারে এটা যে 2018-এ বিজেপি যখন ত্রিপুরাতে এসছে এখানে, সেই জায়গাতে তখন ওদের সাংগঠনিক বেস বলতে সেরকম কিছু ছিল না এখানে। আর অল্টারনেটিভ এবং কর্মচারী মহলেও যেটা ছিল, কর্মচারী মহলে এত বছরের প্রায় অলমোস্ট বলতে গেলে 40 ইয়ার্সের 78 থেকে শুরু করে মাঝে কংগ্রেস টিইউজেএস জোট সরকারের যে 5 ইয়ার ছিল, ওদেরও কিন্তু কর্মচারী বেসে সেরকম কিছু চেঞ্জ করতে পারেনি। শর্ট ডিউরেশন এটার জন্য অ্যাকচুয়ালি টাইম লাগে। এই জন্য করতে গেলে অন্তত 10-15 বছর থাকলে পরে এটা বামফ্রন্ট যেটা 40 বছরে করেছে, কর্মচারীদের ভেতরে ওদের একটা স্ট্রং বেস আছে। এই বেসটা বিজেপির ক্ষেত্রে, বিজেপির হয়তো অনেক কিছু ওই জায়গাটাতে ওরা কাজ করতে পারেনি যতটা, এবং কর্মচারীদের কর্মসংস্কৃতি বলুন এই জায়গাটাতে ওরা যতটা যাওয়ার কথা ছিল আমার মনে হয়েছে অতটা করতে পারেনি। কিন্তু সেন্ট্রালের বিরাট একটা সাপোর্ট থাকাতে আমি বলবো ওদের যে জিনিসগুলো লেকিং ছিল, এই লেকিংগুলো ধামাচাপা পড়ে গেছে। ওরা অনেক বেশি অ্যাডভান্টেজেস, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টে 2 লাখ ঘর একসাথে দেওয়া, মানুষ কি জনসাধারণ কি লাভার্থী, ওরা কিন্তু সাধারণ ইয়ের জন্য দেখে না, কিন্তু ওরা দেখে কি আমি পেলাম 2 লাখের প্রায় 3 লাখের উপরে ঘর বেঁচে 2 লাখ ঘর তো শুধু প্রাইম মিনিস্টার এসে এখানে দিয়ে গেলেন। এগুলো বিরাট অ্যাচিভমেন্ট, এটা সেন্ট্রাল সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না। 2000 টাকা যে, এবং হিমন্ত বিশ্ব শর্মা বলছিলেন যে 2000 টাকা, আমি ভাবিনি এটা যে একটা মানে হতে পারে, আমি বলেছিলাম কিন্তু এটা সাকসেস করে দেখিয়েছি। এটা কিন্তু এটা সম্ভব হয়েছে একমাত্র সেন্ট্রাল সাপোর্ট পেয়েছে বলে। 12% দিয়ে আমাদের যা ত্রিপুরা স্টেটে 80%, 85%-এর উপরে আমাদের সেন্ট্রাল ডিপেন্ডেন্ট, এখানে ত্রিপুরাতে ওরা 12% দিয়ে দেওয়ার সাহস দেখাতে পেরেছে একমাত্র এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাপোর্ট আছে বলে, যেটা অন্য কোনো গভর্নমেন্ট ওই রকমের শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে না। কংগ্রেসের সময় কিন্তু আমাদের নর্থ ইস্ট কিন্তু এতটা ফোকাস কখনোই পায়নি কিন্তু, এবং এই জায়গাটা কিন্তু সবাই জনসাধারণের ভিতরে এবং বিশেষ করে ইয়ং জেনারেশনের ভিতরে, এবং প্রাইম মিনিস্টার এবার এসে যেটা বললেন যে আমাদের এখানে আমরা এটাকে একটা পুরো আপনার এই যে আমাদের পুরো এশিয়ান এই পুরো এশিয়ার এই পার্টটার উপর একটা করিডোর হিসেবে ত্রিপুরাকে ইউজ করতে চাই। তাহলে কি আমরা সার্বিকভাবে বলতে পারি যে এবার বিজেপির যে জয়, সেই জয়ের মূল যেটি আমরা বলতে পারি দিক নির্ণয় বা তারা যাকে টার্গেট করছে, এটা হচ্ছে গিয়ে যুবাদের এবং যারা নতুন ভোটার রয়েছে তাদের, ওরা ফিউচার স্বপ্নকে দেখাতে পারবে। দেখুন যারা স্বপ্ন দেখাতে, এখানে বিজেপির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে ওদের প্রাইম মিনিস্টার এবং সেন্ট্রাল ফান্ড পজিশন, এটা হচ্ছে বিজেপির। আমি বলবো স্টেটে কাজ করেছে ওরা, কিন্তু ওইটা হচ্ছে মেইন স্ট্রেংথ আমি বলবো। ওইখানে আমি মনে করি ত্রিপুরাতে আরো অনেক কিছু কাজ করতে পারতো, ওই জায়গাটাতে ওরা করতে পারেনি। এই জায়গাটাতে লাভার্থী পাবলিক রিলেশন বানানোর ক্ষেত্রে, পার্টিকুলারলি সাংগঠনিক ক্ষেত্রগুলোতে
এই জায়গাগুলোতে, এবং জনসাধারণ অ্যাওয়ারনেস করার ক্ষেত্রে বা হয়তো বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় থাকতে পারে, কিন্তু তবুও ওইটা সেন্ট্রাল সাপোর্ট থাকাতে এগুলো কারোর ইয়েতে আসেনি এই জায়গাগুলো। এটা হচ্ছে আসলে কি হচ্ছে, এখানে আমাদের জনগণই হচ্ছে এখন মূল চাবিকাঠি, ওরাই বিচার করে সবকিছু, এবং যত ইয়ং জেনারেশনটা ইয়ে হয়ে যাচ্ছে না, ওরা ওই মানে লয়্যালটি দিয়ে, ব্লাইন্ড লয়্যালটি দিয়ে ওরা পাওয়া টাওয়ার হিসাবটা এখানে বড় আছে, শুধু নীতি আদর্শ বা ধরুন আমি বলবো এটার বিরোধিতা করবো, এগুলো আমি কি দিব ভবিষ্যতে, আমি কি দিতে পারি, এই জায়গাটা কিন্তু ভাইটাল, কিন্তু আমি মনে করি আর কি। এটা আমি আবার যাব সন্দীপ দত্ত চৌধুরীর কাছে। এবার আজকের ডেটে অনেকেই মনে করছেন যে একটা বিরাট ফ্যাক্টর হচ্ছে তিপ্রা মথা দল, এবং সেখানে এসটি এসসি মিলে সিট হচ্ছে 30টা, রিজার্ভ সিট রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে তিপ্রা মথার অবস্থান, এই সিট কোথাও না কোথাও তিপ্রা মথার ভাগে বেশি যাবে বলে আপনার কোথাও না কোথাও কি মনে হচ্ছে? আমার সঙ্গে কেউ এগ্রি করে না। আমি অনেকগুলো আলোচনাতে অংশগ্রহণ করেছি বিভিন্ন জায়গায়, আমার সঙ্গে কেউই এগ্রি করে না। মাথা ইজ নট এ ফ্যাক্টর। এটা আপনি রেজাল্টের পর মিলিয়ে নেবেন, আমি আপনার স্টুডিওতে এসে বলে গেলাম, আপনি মিলিয়ে নেবেন। দীর্ঘদিন সমান এগুলোর উপর স্টাডি আমার আছে, আমি স্টাডির ভিত্তিতে বলছি, সংখ্যাতত্ত্বের হিসাবের ভিত্তিতে বলছি। মাথা 7 থেকে 10, ম্যাক্সিমাম 7 to 10, আর বাকিগুলো একটা দুটো সিপিএম পেয়ে যেতে পারে, মানে দিস জোট পেয়ে যেতে পারে, বাকিগুলো বিজেপি নিয়ে যাবে। এবং মাথা বলে যে এই যে চিৎকার, মাথা তো এই সবাই নমিনেশন দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আর মাত্র একটা দিন বাকি। এখন যে নমিনেশনের ফরম্যাট, আপনার বুকস অফ অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট, হ্যাঁ, তারপরে সিরিজ অফ এফিডেভিট সোয়ার করতে হবে বিফোর দ্য নোটারি পাবলিক, এগুলি প্রত্যন্ত গ্রামে যাকে টিকিট দিয়ে দেবেন, সেখান থেকে তো আপনি হেডকোয়ার্টারে আসতেই তো দিন চলে যাবে, আবার ব্যাক করে গিয়ে আপনি যে নমিনেশন ফাইল করবেন, এত দেরি করলে তো নমিনেশন ফাইলিং একটা মানে ক্রুশিয়াল হয়ে যাবে। তা আমি সামগ্রিক দেখে আমার একেবারে আমি কনফিডেন্ট, আমার হয়তো ভুল হতে পারে, আজকে দাঁড়িয়ে বলছি, কালকে হয়তো আমারটাই ভুল হয়ে গেল, আর যদি ঠিক হয়ে যায় তাহলে তো বলে দিতে পারবো যে বলা হই সিকেন্দার, হ্যাঁ, আমি যেটা বলেছি এটাই কারেক্ট। সেই পরিপ্রেক্ষিতে আমার বদ্ধমূল ধারণা, আমি হিসাব টিসাব করে যা দেখেছি, কারণ গত নির্বাচনে আমার 2টো সিট মিলেনি। আমি নিউজ আইকন বলে একটি চ্যানেলে বসেছিলাম, আমার 2টো সিট কেবল আমি মিলাতে পারিনি, অনলি 2 সিট, যতগুলো সিটের যতগুলো বলে দিয়েছিলাম 100% আদার দেন 2 সিটস। আমি আপনাকে আপনার স্টুডিওতে বলে গেলাম, আই স্ট্যান্ড টু বি কারেক্টেড। হ্যাঁ, যদি আপনার কথা ঠিক হয় আবার বলবেন, আবার এসে বলে দিয়ে যাব কেন বলেছিলাম সেই কথাটা। মাথা 7 থেকে 10, মিনিমাম পাবে 7, ম্যাক্সিমাম 10, নট মোর দেন। সেটা আমরা দেখব ভোট বাক্সে দুটোর আমার বিষয়টাতে একদম পরিলক্ষিত করব। তার আগে একটা বিষয় বলি, কিছুদিন আগে আমরা দফায় দফায় তিপ্রা মথার যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, আমরা শুনতে পাচ্ছিলাম যে তিনি দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন, অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন, নাড্ডাজির সঙ্গে তার বৈঠক হয়েছে, সেখানে লিখিত তিনি চাইছিলেন গ্রেটার তিপ্রাল্যান্ড করার জন্য। যদি কোনো না কোনোভাবে তিপ্রা মথাকে বিজেপি তার দিকে টানতে পারতো, কোথাও না কোথাও তিপ্রা মথা বিজেপির জন্য তুরুপের তাস হতে পারতো, কিন্তু উনি যে প্রিকন্ডিশন রেখেছেন এটা কোনো লোকের পক্ষে মানা সম্ভব না। বিজেপি তো দিল্লিতে ক্ষমতায়, অমিত শাহ অনারেবল হোম মিনিস্টার, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, তাদের কথা ছেড়েই দিন। ছোট্ট যে আমাদের রাজ্যে এক পা দুপা করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস লিখিত দিতে পারবে। ইট ইজ এন কনস্টিটিউশনাল ডিমান্ড, স্টেট উইদিন দ্য স্টেট, যদিও ইট ইজ নট এ ইলিগাল, বাট ইট ইজ এমন একটা প্রসেস, আপনাকে দুঃখ করে বলে দিবে লিখিত দিয়ে যে না না স্টেট হয়ে যাবে। বামপন্থী বন্ধুরা দিয়েছেন, জিতেনবাবু আপনাদের প্রথম প্রোগ্রামে কুরুক্ষেত্রের জিতেনবাবু ক্যাটাগরিক্যালি বলেছেন, উই আর ভেরি মাচ উইথ দ্য সেম রেজুলেশন উইথ দ্য তিপ্রা মাথা। আমরা তাদের এই দাবিটাকে সমর্থন করি। কেন সমর্থন করি? কারণ ইট ইজ নট ইলিগাল, ইট ইজ নট আনকনস্টিটিউশনাল। কিন্তু আমরা এই দাবিটার আবার বিরোধিতাও করি এই কারণে, প্র্যাকটিক্যালি ইট ইজ নট ফিজিবল। আমাদের ত্রিপুরা রাজ্যের প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে এবং ন্যাশনাল হাইওয়ে এবং জিতেনবাবু যেটা বলেছেন কোট আনকোট, এবং জিওগ্রাফিক্যাল কন্ডিশনের কারণে আমরা এটাকে সাপোর্ট করতে পারছি না, কিন্তু ডিমান্ড ইজ নট ইলিগাল। তো এখন তারা কে তাদেরকে দেবে? তারা এটা বললেই হবে নাকি স্টেট একটা ভাগ করে? তারপর কি গ্রেটার তিপ্রাল্যান্ড, তার জিওগ্রাফিক্যাল কন্ডিশনটা কি, তার জিওগ্রাফিক্যাল ম্যাপটা কি? হ্যাভ ইউ প্লেস দ্য ম্যাপ? এই প্রশ্নটা আপনাদের তরফ থেকে বলা হয়েছিল, তাদের শীর্ষ নেতা অনিমেষ দেববর্মাকে বলেছেন যে না, প্রসেসটা শুরু হলে নিশ্চয়ই আমরা দেব। আরে আমাকে তো জানতে হবে, আমি কৃষ্ণনগরে বাস করি, আমার এটা গ্রেটার তিপ্রাল্যান্ডে চলে গেল কিনা। আমি যদি দেখি আমি গ্রেটার তিপ্রাল্যান্ডে যাইনি, তাহলে আমি যাকে খুশি তাকে ভোট দিয়ে দিলাম। যদি আমি যাই, আমি হয়তো তিপ্রাল্যান্ড
যারা সেক্ষেত্রে আমি একটু ভোট দেবো। আপনাকে বলবো যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি বলছেন যে আমি ত্রিপুরাকে ভাঙতে চাই না, অন্যদিকে আবার ডাক দিচ্ছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের। এখানে তিনি দ্বিচারিতা না? স্পষ্টীকরণ দেননি। স্পষ্টীকরণ দ্বিচারিতা না এটা? অবশ্যই আসলে বিষয়টা কি এটা থাকছে, আর আরেকটা বিষয় থাকছে যেখানে জনজাতিদের একটা অংশ রয়েছে, এখানে কি শুধুমাত্র যে ট্রাইবাল মোবিলাইজেশন করা কি একমাত্র ছিল এখানে লক্ষ্য? না না, ওরা তো আরেকটু রিফাইন্ড ভাবে বলছেন। ওরা বলছেন যে নাকি ফেডারেশন একটা করেছেন তারা, যেখানে বাঙালিদেরকেও তারা ঢুকিয়েছেন। তিপ্রাসা এই হিন্দুদের বিরুদ্ধে না, মুসলিমদের বিরুদ্ধে না, শিখের বিরুদ্ধে না, খ্রিস্টানের কারোর বিরুদ্ধে না, সবাইয়ের পক্ষে। এবং সবাইকে ওনারা যেটা মানে যতগুলি বাস্তবসম্মত না ততগুলি ওরা প্রজেকশন দিচ্ছেন সামনে, কি সবাই এক ছাতার তলে চলে আসো, সবাই একসঙ্গে আসো, সবাই একসঙ্গে মিলে যে তিপ্রাসা এবং থানসা থাকতে হবে, মানে শান্তি থাকতে হবে, আমরা সব এক হয়ে যাব। তাহলে তো ইলেকশন কমিশনের হাজার হাজার কোটি টাকাই খরচ হয় না। কি দরকার ইলেকশন কমিশনের? সবাই মিলে মিলিয়ে পঞ্চায়েতের মতো তুমি 5টা, তুমি 5টা, তুমি 10টা সিট নিয়ে যাবে, স্টাফটার শেষ, সব দল মিলে একসঙ্গে চলে আসতে। আরে হোয়াট ইজ দিস? প্রত্যেকটা দলের চিন্তা ধারা, নীতি, আদর্শ, বিচারধারা, হ্যাঁ, তার কতটি দায়বদ্ধতার প্রশ্ন আছে, প্রত্যেকটা আলাদা, ডিফারেন্ট। তা আমি কি করে ভোট করে মিলে যাবো ত্রিপুরা মাথার বক্তব্যের সঙ্গে? হয় নাকি এটা? উনি বলছেন, তোরা তো সবই এরকম বলছেন, জানি না তারা কতটুকু। তবে বেসিক্যালি মানুষের আবেগকে নিয়ে, এই জনজাতি গোষ্ঠীর আবেগকে নিয়ে তার আগে আইপিএফটি খেলেছিলেন। আপনার বোধহয় মনে আছে 2017 সালে সম্ভবত ডেটটা ছিল 11ই জুলাই, 2017 সালে সম্ভবত 11ই জুলাই, হ্যাঁ, আপনার ব্রিজের উপর সেদিন বৃষ্টি স্নাত ছিল ত্রিপুরা, একেবারে বছরে বৃষ্টি। মা বোনরা চিৎকার করে কাঁদছেন, কি বলছেন তাদের ভাষায়? দ্যাট ইয়েস আওয়ার ডিমান্ড, হ্যাঁ, সরকার মেনে নিয়েছেন, গভর্নর বলে দিয়েছেন আমাদের ডিমান্ড ত্রিপুরাতে বাইফার্কেশন হবে, সবাই খুশি, সবাই খুশি। কিন্তু আমাদের মতো যারা 1-2 লাইন ABCD ইংরেজি পড়ি, আমরা যখন ওই গভর্নরের এটার লোকের ডায়লগ এগুলো দেখলাম আলটিমেটলি তারা কিছুই পেল না। কিন্তু তাদের ভাব আবেগকে উস্কে দিয়ে আইপিএফটির কিছু নেতারা তাদের কাজ হয়ে গেল। আর সাধারণ জনজাতি গোষ্ঠীর মা বোন ভাইয়ের যারা, তারা আনন্দের চোটে বৃষ্টির মধ্যে জামাটামা খুলে নৃত্য শুরু করে দিলেন, কি ও আমরা পেয়ে গেছি। কিন্তু তাদেরকে আজকে না, শুধু আপনি দেখবেন ইলেকশন আসলে পরে 88 থেকে 93 হঠাৎ করে TUGS এর আমদানি, TUGS এর কিছু নেতারা আগরতলা শহরে খুব মানে একেবারে হয়ে গেলেন হঠাৎ করে, তারপর নাই, 93 পরে আর তাদের কোনো অস্তিত্ব নাই। তো সেখানে বলছেন আপনি তাহলে ত্রিপুরা মাথা কোথাও না কোথাও হারিয়ে যাবে একদম। আমি আপনাকে বলে দিলাম তো, 5 বছরও টিকবে কিনা সন্দেহ আছে। আবার দেখবেন আরেকটা নতুন করে আসবে 2028 সালে, আরেকটা নতুন করে আসবে। সে হঠাৎ করে উদিত হয়ে সে একটা বলে দেবে যে চাকলার রোশনাবাদের যে ম্যাপটা, এই ম্যাপটা এদিকে মায়ানমারের যে জিওগ্রাফিক্যাল কন্ডিশন, এটার সঙ্গে এটা মিলে, সুতরাং ত্রিপুরাকে মার্চ করে দাও। আরে এটা মার্চ করে দিলে হবে নাকি? আপনি আসামের সঙ্গে বোরোল্যান্ডের, হ্যাঁ, একটু জিওগ্রাফিক্যাল কন্ডিশন 19-20 করার পর এখানে গোলাগুলি হয়, রাজ্য ভাগ ছাড়ে না। আর আপনি কান্ট্রি, আপনি বাংলাদেশ থেকে চাকলা রোশনাবাদ থেকে আপনি জায়গা নিয়ে আসবেন, মায়ানমার সেপারেট কান্ট্রি, তার কাছ থেকে আপনি জায়গা নিয়ে আসবেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করার জন্য? না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাই এন কনস্টিটিউশন অ্যান্ড অ্যামেন্ডমেন্ট, ওয়েদার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডু দিস সর্ট অফ থিংস? ইট ইজ নট পসিবল। তাদের এই দাবির প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারে, সহমর্মিতা থাকতে পারে, কিন্তু লিখিতভাবে আমার মনে হয় না বিজেপির কোনো শীর্ষ নেতৃত্ব কিংবা অফিসিয়ালি। আর তাছাড়া আরেকটা ভাইটাল জিনিস, দীর্ঘদিন সময় ম্যাটারটাকে নিয়ে লেবুর মতো কসলানো হচ্ছে। আপনি বলুন তো, কোড অফ কন্ডাক্ট অলরেডি ইন প্রসেস, হাউ ইজ ইট পসিবল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনো আধিকারিক, মন্ত্রী তো দেবেন না, মিনিস্টার ইজ নট এ গভর্নমেন্ট, মিনিস্টার ইজ গাইডেড বাই এ সেপারেট ল, রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস, এটা ডিফারেন্ট জিনিস। মিনিস্টার কোনো বলে দিতে পারে না মুখকে বদলি করো লিখিত দিয়ে, কিন্তু টেলিফোনে হয়তো বলেন হ্যাঁ মুখ্য বদলি করো, অর্ডারটা বেরোয় গভর্নরের নামে, কোনো ডিপার্টমেন্টাল আধিকারিক, কোন আধিকারিক এই ইলেকশন ত্রিপুরা রাজ্যে কোড অফ কন্ডাক্ট, ইট উইল বি চ্যালেঞ্জড ইন দ্য হাইকোর্ট। যে কি করে আপনি এগ্রিমেন্টে যান, হাউ ইউ ক্যান এন্টার ইনটু এন এগ্রিমেন্ট উইথ এ পলিটিক্যাল পার্টি বাই এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? যেতে পারে নাকি? তারা বললেই হবে এই সমস্ত কথা? তারা লয়ার টয়ার নিয়ে গেছিলেন কিছু শুনছি, তো তারা নিয়ে গেলে কি হবে বলুন না আপনি? আপনাকে তো কতগুলি গ্রাউন্ড রিয়েলিটি, ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দ্য গ্রাউন্ড রিয়েলিটিস। আপনি গ্রাউন্ড রিয়েলিটি যদি অ্যাপ্রিসিয়েট না করেন, হঠাৎ উঠেছেন বুদবুদের মতো, হঠাৎ বুদবুদের মতোই পড়ে যাবেন, একদম পরিষ্কার কথা। এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে যাচ্ছি যে একদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছে আমরা জনজাতিদের স্বার্থে কাজ করছি, জনজাতিদের স্বার্থে আমরা কথা বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে একাংশ মহল বলছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশনের আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মন
একটু এগোতে পারছে না, কারণ তিনি যদি লিখিত না নেন বা লিখিত যদি না চান বা জনজাতিদের জন্য যদি তিনি কথা না বলেন, জনজাতিরাই তাকে ছুঁড়ে ফেলতে একবারও দ্বিধাবোধ করবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিনি না পারছে গিলতে, না পারছে ফেলতে, একটা সেরকম একটা অবস্থান হয়ে দাঁড়িয়েছে। তো এই দুইয়ের মতামত বা এই দুইয়ের যে স্টেটমেন্ট রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনার কি বলার থাকবে? দেখুন, হচ্ছে কি, এটা আমাদের টোটাল পলিটিক্যাল সিস্টেম, এটা আমাদের পলিটিক্যাল সিস্টেমের এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা চেঞ্জ হচ্ছে, যেটা আমি বললাম যে ইয়ংরা আসার সাথে সাথে এই যে এক্সপেকটেশনটা পলিটিক্যাল পার্টির লিডারশিপের ডিসিশন মেকিংটাকে সময়ের সাথে সাথে চেঞ্জ করার দরকার আছে। এখানে কি হয়েছে, আমাদের যে পাহাড়ে যে জনজাতি অংশের লোক যারা আছে না, ওরা খুবই শান্তিপ্রিয়, মানে বলতে পারেন সহজ সরল, ওরা অতটা বিশ্বাস করে অন্যকে, ওইটাকে অ্যাডভান্টেজ নিয়েই আপনার যে কোনো একটা দাবি তুলে ওরা ইউনাইট করার চেষ্টা করা হয়। প্রদ্যোৎ কিশোর ত্রিপুরা এরকমই একটা, এটা সম্পর্কে কিন্তু কোনো স্পষ্টীকরণ আমরা কোথাও পাইনি জিনিসটা সম্পর্কে। এটা জাস্ট লাইক আপনার একটা বলতে পারেন যে অ্যাটেনশন ড্র করার জন্য, সবাইকে ইউনাইট করার জন্য একটা কিছু একটা স্লোগানের মতো ইউজ হচ্ছে এটা। এখন হচ্ছে এটা সাকসেস রেট, দেখুন আমি বারবারই বলবো, এখন নর্থ ইস্টে আমরা যদি দেখি, আমরা ধরুন আপ টু 2000, ধরুন 50 ইয়ার্স বা 2000-এর পরে অটল বিহারী বাজপেয়ী প্রথম নর্থ ইস্টে আমরা কিছু আমরা ত্রিপুরাতে আমরা যারা জানি ত্রিপুরাতে ট্রেনের কানেক্টিভিটি ছিল না, কিছু ছিল না, তারপর আপনার ফ্লাইটের কানেক্টিভিটির, ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটিরও প্রবলেম ছিল, অনেক কিছু। তো এরপর আস্তে আস্তে করে এখানে ডোনার মিনিস্ট্রি হলো, কিছু কিছু কাজ হচ্ছে এগুলো দিয়ে। এখন পয়েন্টটা হচ্ছে কি, আমি যখনই একটা কিছু মানুষকে খাওয়াতে চাইবো, ধরুন আপনি বলতে পারেন যে ভোটারদের খাওয়াতে আমরা আমার পক্ষে টানার জন্য, এটা অত ইজি হবে না। আর বিশেষত আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে, এটা শুধু প্রদ্যোৎ কিশোরের জন্য না, অনেক পলিটিক্যাল পার্টি, আপনি জোট বলুন, অ্যালায়েন্স বলুন, এগুলোর কিন্তু উদ্দেশ্য থাকে মানুষকে আমার মতো করে ভাবা, কিন্তু জনসাধারণের কিন্তু ভাবনা কিন্তু অত সহজে ওরা মানে এটার যারা ইনফ্লুয়েসড হয় না। এটার প্রদ্যোৎ কিশোর এডিসিতে কাজ করছে অলরেডি, দেড় বছরের মতো হয়ে গেছে, ওদের এই কাজের পারফরমেন্সটাও কিন্তু দেখবে কিন্তু জনসাধারণ। তো আমি বলবো শুধু বিশ্বাস করতে গেলে সেন্ট্রাল ফান্ড দরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট সাপোর্ট ছাড়া হবে না, এগুলো সব ইন্টারলিঙ্কড। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এখন হচ্ছে কি, এই জায়গাটাতে এটা পেছনে অন্য কিছু আরো কারণ আছে, এগুলো ডিটেইলে অনেকে জানে, আমি এটা বলতে এখানে ডিটেইলে বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু এগুলো দিয়ে ইন জেনারেল যে পাবলিক, এটার ভিতরে ট্রাইবালের ভিতরেও আপনার আছে, মিশনারি আছে, খ্রিস্টান কনভার্টেড কিছু আছে, কিছু এইভাবে আছে, ওদের কৃষ্টি সংস্কৃতি নিয়ে কাজ করার জন্য লোক রয়ে গেছে। এবং এইটাতে আমি যেটা উনি বলছিলেন, আমি যে এডিসি ইলেকশনে কিন্তু বিজেপি কিন্তু একটা পকেটে আছে এখানে, এটার ভিতরে ডিফারেন্ট টাইপ অফ জনজাতি আছে এই জায়গাটাতে। তো ওই জায়গাটাতে আপনি সবাইকে কিন্তু একসঙ্গে করাটা সম্ভব না, এবং করা যাচ্ছেও না। এবং যত এটার ভিতরে অপরচুনিস্ট কিছু একটা সেকশন হয়তো এটার ভিতরে আছে, যেটা নিয়ে এখন এটার জন্য প্রবলেম হচ্ছে ওদের পক্ষে। এবং এগুলো অ্যাকচুয়ালি কি হয়, আমি মূলত এখানে কি হচ্ছে বুঝতে পারছেন তো, মানুষ এখন চাইছে স্টেবল, কি সেন্ট্রালে বলুন কি স্টেটে বলুন, মানুষ চাইবে এখানে স্টেবল গভর্নমেন্ট। আমি যদি এক কথায় বলি যে ত্রিপুরা মথার মূল অবস্থান আজকে সময় দাঁড়িয়ে, আজকে ডেটে দাঁড়িয়ে কি মূল অবস্থান, দে আর কনফিউজড। ওরা জনজাতি এলাকায় একটা ফেস হতে চাইছে। দেখুন আমি যেটা বললাম প্রথমেই, যে এখানে আগে সিপিএম এর একটা, সিপিএম বাম অবাম ছিল এটা, এবং বামের জায়গাটা এখন নিয়ে নিয়েছে পুরোপুরি, আপনি বিজেপি নিয়ে নিয়েছে। যত দিন যাবে তত ওরা আরো, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তো সেন্ট্রালে গভর্নমেন্ট থাকা, স্ট্রং গভর্নমেন্ট থাকার ভিতরে ডিফারেন্স আছে অনেকটা। এখানে ছোটখাটো একটু প্রেশার দিয়ে সেন্ট্রাল থেকে আদায় করে নেবে এরকম সুবিধা কিন্তু এখন নেই, কিন্তু সেন্ট্রালে কিন্তু ভেরি স্ট্রং গভর্নমেন্ট আছে। তো ওদের যে অবস্থানটাই থাকুক, এই অবস্থানটা ওরা সাকসেস করা ওদের পক্ষে টাফ। ওরা সামহাও, আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতেই হবে ওদের। ওরা যদি কিছু করতে চায় ওইটার বেসিসেই ওদের করতে হবে, এবং এটাই হচ্ছে আমার মনে হয় ওদের অবস্থানের মাপকাঠি ভবিষ্যতে নির্দেশ করবে, এটা যে সেন্ট্রালে যে গভর্নমেন্টের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে, ওরা কাজ করুক, এবং আমার ধারণা হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট ওদেরকে সুযোগ দেবে এরকমের। কিন্তু ওইটা বাদ দিয়ে আমি নিজের মতো করে করব, প্রেশার তৈরি করব, নিয়ে নেব, এরকম কিন্তু উইক যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, এখন উইক গভর্নমেন্ট থাকলে যেটা সম্ভব, এটা স্ট্রং গভর্নমেন্টের পক্ষে এরকম দাবি আদায় করা কিন্তু একদমই সম্ভব না এটা। আর ত্রিপুরার মথার অবস্থা, মথা এখন চাইছি কি, অবাম যেটা আগে ছিল,
এখন যে অবিজেপি যে জায়গাটা আছে এই জায়গাটা ওরা বলতে গেলে এটা আমরা যতটুকু জানি বুঝি সেটা হচ্ছে কি এখানে বামের যে জায়গাটা ছিল পাহাড়ের এটা মাথা নিয়ে নিয়েছে। এটা বিজেপির একটা জায়গা আছে, বামের জায়গাটা, মূল ফাইটটাই এবার কিন্তু বিধানসভা ইলেকশনের মূল ফাইটটাই হচ্ছে এটা। এই জায়গাটা কে কত নিতে পারে। একদিকে সিপিএম কংগ্রেস জোট টুট করে দেখছে, এদিকে পাহাড়ের জায়গাটাতে বিশেষ করে মাথা চাইছে ওরা এই জায়গাটাতে করতে, এবং ওরা এটা যথেষ্ট স্ট্রং প্রেজেন্স আছে ওদের এখানে। আমি যদি ছোট্ট করে আপনার থেকে এক লাইনে যদি জিজ্ঞেস করি যে আজকে ডেটে দাঁড়িয়ে বা এবার বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা দেখি তাহলে বিজেপির মূল বিরোধী কারা, তিপ্রামথা না কি বামফ্রন্ট এবং কংগ্রেস? আমার তো দেখতে পাচ্ছি যেটা এখন যত দিন যাচ্ছে এই জায়গাটাতে এটা পাহাড়ে মূল বিরোধী হচ্ছে মথা, আনডাউটেডলি বিজেপি মথা 20 সিটের ক্ষেত্রে, এর সাথে আরো 2-1টা সিট আছে। তো বাকি জায়গাগুলোতে হচ্ছে বাম কংগ্রেস, এটা জোটটা হচ্ছে ওদের মূল বিরোধী হবে। মথা কিন্তু আরো কিছু জায়গাতে চাইছিল, ওদের প্রথম ছিল, এখন ওরা একটু উইক হয়ে গেছে, সেটা হচ্ছে বাঙালি ভোটটা ডিভিশন হয়ে ওরা যদি বাঙালিরা যদি ভাগ হয়ে যদি সিপিএম কংগ্রেস এবং বিজেপির ভিতরে ভাগ হয়ে যায় তাহলে মথা ওইটা ভাগের সুযোগ নিয়ে কিছু জায়গায় মথা মানে তিপ্রাসা ইয়ে করে। এটা আমার মনে হয় যে 80 দাঙ্গার ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে ওই সেন্সিটিভ 8-10টা সিটে বাঙালিরা একদিকে, আমি এই জন্যই বলছিলাম মানুষ চায় স্টেবল গভর্নমেন্ট। স্টেবল গভর্নমেন্ট কি দেবে, আমরা জনগণকে যতই আমরা যেটাই বোঝানোর চেষ্টা করি একদিকেই ভোট পড়বে, আপনি দেখতে পাবেন ভোট একদিকেই করবে, স্টেবিলিটির পক্ষে মানুষ ভোট দেবে। এটা হচ্ছে এটা ওই জায়গাটাতে এই ইলেকশনের পর একটা জিনিস, মুখ্য বিরোধীকে এবং মুখ্য বিরোধী বিজেপি যদি হয় তাহলে বাকি জায়গাটা হয়তো মথারে এখনো অবধি আমি স্ট্রং দেখতে পাচ্ছি। অবশ্যই আরেকটা বিষয় নিয়ে আপনার কাছে যাবো, একেবারে আমরা ঘড়ির কাঁটার শেষ দিকটায় চলে এসেছি এবং ছোট্ট করে জানবো যে পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি তিপ্রামথা, সমতলে আমরা দেখতে পাচ্ছি বামফ্রন্ট কংগ্রেস শাসক দল বিজেপি এবং অন্যদিকে টিএমসি তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবারের সমীকরণটা বা ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক সমীকরণটা কতটা বদলাবে? সমীকরণ কি একটা তো সমীকরণ নির্বাচনে মাঠে নামার আগেই তো একটা সমীকরণ হয়ে গেল, দুই যুযুধন পক্ষ একই ছাতার তলে, এটা তো প্রথম সমীকরণ মাঠে নামার আগেই। হ্যাঁ, এটা একটা সমীকরণ। তারপর আইপিএফটি শেষ দিন অবধি বিজেপিকে ছেড়ে গেল না, এটা একটা সমীকরণ। নাহলে তো যেভাবে চলছিল, জল যেভাবে গড়াচ্ছিল, আইপিএফটি যে কোনো সময় চলে যেতে পারে, বিশেষ করে এনসি দেববর্মার প্রয়াণের পর। হ্যাঁ, এবং এটা একটা জিনিস যে শেষ দিন পর্যন্ত জোট বহাল রইল। সেই ক্ষেত্রে জোট ধর্ম যেটা, জোট ধর্ম পালনে জনজাতি গোষ্ঠীর নেতৃবৃন্দ যারা, তারা একটা জিনিস মানুষের কাছে মেসেজ দিয়ে গেলেন যে জোট ধর্ম পালনের ক্ষেত্রে জনজাতি গোষ্ঠীর লোকরা নিষ্ঠাবান। এটা একটা সমীকরণ। দ্বিতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণ, প্রার্থী ঘোষণার পর বামফ্রন্টের মতো একটি বলা হয় যে অর্গানাইজড রেজিমেন্টেড পার্টি, অল দিস থিংস বলা হয় বামফ্রন্টকে, তারা তাদের দুজন প্রার্থীকে তুলে নিল, সাবস্টিটিউশন দিয়ে দিল। এটা একটা সমীকরণ, নতুন জিনিস। এটা বামফ্রন্টের পিরিয়ডে নৃপেন চক্রবর্তী থেকে শুরু করে আমরা তো দেখে আসছি, হ্যাঁ, মানিক সরকার পর্যন্ত লাস্ট দেখলাম, জিতেনের আমলে এসে দেখলাম এটা পরিবর্তন। এটা বামফ্রন্টের যারা নিষ্ঠাবান কর্মী তাদের জন্য দুঃখজনক। এটা একটা সমীকরণ। চতুর্থ সমীকরণ, বামফ্রন্টের প্রার্থীর হয়ে দাঁড়াচ্ছেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, বামফ্রন্টের প্রার্থী হয়ে ওনাকে বলতে হবে যে আমাকে ভোট দিন এমুক চিহ্নে, মানে বামফ্রন্টের যেটা চিহ্ন সেটা অনেক বছর আগে ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসকে নরসিংহ রাও যখন কলঙ্কিত করেছিলেন, মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী, হ্যাঁ, মাইনরিটি গভর্নমেন্টকে বাজেটকে পাস করানোর জন্য, কারণ সিপিআইএম তৎকালীন সময়ে একটা বিশাল শক্তি। সুতরাং এই শক্তিটাকে যদি সঙ্গে না পাওয়া যায়, মাইনরিটি গভর্নমেন্টের বাজেট পাস করানো যাবে না পার্লামেন্টে, সুতরাং গভর্নমেন্ট পড়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে উনি এসে আগরতলাতে এবং উদয়পুরে বক্তৃতা দিয়ে বললেন যে শঙ্খ চিহ্ন কংগ্রেসের প্রতীক, ওই ঘণ্টা চিহ্ন কংগ্রেসের প্রতীক, তারা কংগ্রেসের প্রার্থী। এখন রেডলি মনে হচ্ছে একজনের নাম, সেটা হচ্ছে শ্রীমতী লক্ষ্মীনাথ, যিনি মহিলা কংগ্রেসের সভানেত্রী। উনি দাঁড়িয়েছিলেন ওই দিক থেকে, সাউথের একটা সিট থেকে। হ্যাঁ, নরসিংহ রাও এসে বলে গেলেন কি যে না, এই শঙ্খ এটাই কংগ্রেসের প্রতীক। হাত প্রতীক এখানে যিনি দাঁড়িয়েছেন উনি কংগ্রেসের প্রার্থী না, কংগ্রেসের প্রার্থী হচ্ছেন লক্ষ্মীনাথ এবং তার প্রতীক হচ্ছে শঙ্খ। তো এইগুলি তো ধরুন মানুষ দেখেছে, এগুলো নতুন কিছু না যদিও, কিন্তু সমীকরণগুলি বামের ইয়ের থেকে যখন হয়
তখন মানুষের একটু খটকা লাগে, কারণ তারা যতই হোক বাম, হ্যাঁ, এমন কোনোদিন দেখিনি যে আগের দিন নির্বাচনের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলো, পরের দিন সকালবেলা খুব ভোরে গিয়ে দিল্লির শীতলতম আবহাওয়ায় স্নাত হলেন কোনো বিধায়ক। দিল্লির শীতলতম, দিল্লিতে অনেক জায়গায় প্রচুর শীত পড়ছে, এখনো চলছে, গতকালও ছিল। ত্রিপুরার উষ্ণতাকে তাক করে শীতলতম, হ্যাঁ, আস্বাদন করার জন্য বামফ্রন্টের কোনো বিধায়ক গিয়ে পাড়ি জমালেন উল্টো শিবিরে, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম, ঘোষণার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে এরকম হয়। এটা একটা নতুন সমীকরণ। তো এখন তো ধরুন ভোটের নমিনেশনই এখনও ফাইলিং হয়নি, অলমোস্ট বামপন্থী বন্ধুরা অবশ্য করে দিয়েছেন, তারা অনেকগুলো করেছেন, 48 না 47টা এরকম করেছেন কত তারা। সোমবার টোমবারের পরে দেখবেন আরও ইকুয়েশন হয়তো হবে, তবে পরিস্থিতিটা যাতে স্বাভাবিক থাকে, মাঠদাঙ্গাটা যাতে কম হয়। কারণ বাম, যেটা আমরা অভিজ্ঞতা সম্পন্ন, বাম অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে আসার পরেও, অ্যাবসোলিউট মেজরিটি, যে থাম্পিং মেজরিটি যেটাকে বলা হয়, থাম্পিং মেজরিটি পাওয়ার পরও ধারাবাহিকভাবে মানুষের উপর নির্যাতন করেছে। এটা তো অস্বীকার করার উপায় নেই। বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, বাড়িঘর থেকে অনেক লোক চলে গেছে। এই জিনিসগুলি যেই আসবেন বলছে যে তাদের সময় অনেকটা কম হয়েছে এবং বিজেপি আইপিএফটি জোট সরকারে বেশি হয়েছে। এটা তো বিজেপি তো মুশকিল হয়েছে কি বুঝিনি, বিজেপি অনেক কাজ করেছে। আমি বলছি, আমি বিজেপি দল করি না, কিন্তু বিজেপি দলের যারা একটি লোক তাদের প্রচারের ঢাক বাজাতে পারে না, একটি লোক, এক্সেপ্ট এক দুইজন, তাদের যে প্রচারের ঢাকটা, তাদের সর্বোচ্চ নেতৃত্বকে আমি পার্সোনালি, আমার সঙ্গে খুব পার্সোনাল সম্পর্ক, আমার বাড়ি ঘরেও তারা জান, আমি তাদেরকে বলেছি, দে হ্যাভ অলসো অ্যাকসেপ্টেড দিস, যে আমি বললাম আপনারা যে পরিমাণ কাজ করেছেন, আপনাদের কাজের খতিয়ানের নিরিখে এই ঢাক পেটানোটা কে পেটাবে? চিফ সেক্রেটারি পেটাবে? ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ পুলিশ করবেন তো আপনার দলের নেতৃবৃন্দরা। তারা কি করেন? তারা তো কেউ কোনো ঢাকি পেটান না দলের। এত কাজ আপনারা করেছেন, প্রচার নেই। আপনি বলুন তো, একসঙ্গে 20% দিয়ে দেওয়া ভারতবর্ষের কোনো স্টেটে সম্ভব? কোনো স্টেটে? এই যে বিশ্বাসযোগ্য কথা, ভারতবর্ষের কোনো স্টেটে কোনো বেনিফিশিয়ারির 2000 টাকা ভাতা দিয়ে দেওয়া আছে? ভারতবর্ষের কোনো স্টেটে বলুক তো, যারা বিরোধিতা করে। এগুলো কাজ করেছে তারা, ওই যেমন বিশ্বজিৎ বলছিলেন ন্যাশনাল হাইওয়ে, কিন্তু তাদের প্রচারের ঢাক নেই। প্রচারটা এখন হচ্ছে কর্পোরেট সেক্টরের যুগ, উইন্ডো ড্রেসিং আপনাকে দেখাতে হবে। কোম্পানি লসে রান করুক, ইউ হ্যাভ টু শো উইন্ডো ড্রেসিং, এটা ডিমান্ড। এখন কিছু করার নেই, কিন্তু তারা করতে পারছেন না, তারা করেননি। এটার জন্য হয়তো তার খেসারত দিতে হতে পারে। বিশ্বজিৎ বাবু, আমি আপনার কাছে যাব, কিন্তু আপনার কাছে যাওয়ার আগে আমি একটু বলবো যে আমরা সকালবেলা দেখতে পাচ্ছিলাম 11:30টার দিকে দিল্লি বিজেপির সদর দপ্তর থেকে 48টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এবং বিকেল বেলায় আমরা দেখলাম যে আরো বাকি 5টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে আইপিএফটিকে দেওয়া হয়েছে, এবং কিছুক্ষণ আগে আরো 6টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কিন্তু আর একটি বিধানসভা কেন্দ্র বাকি রয়েছে, সেটি হচ্ছে গিয়ে 6 আগরতলা বিধানসভা কেন্দ্র, বহুল চর্চিত এই বিধানসভা কেন্দ্র। 6 আগরতলা কেন্দ্রে প্রার্থী নির্বাচনে বা প্রার্থী ডিসাইড করতে কেন এত তোলপাড় হচ্ছে, বা কেন এত জল্পনা কল্পনা? আপনার কি মতামত? 6 আগরতলা তো একটা ভাইটাল কেন্দ্র, বিশেষ করে যেহেতু কোথাও না কোথাও বিজেপির কি এখানে মনে হচ্ছে যে আমরা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে পারছি না, এবং সেখানে যিনি দাঁড়িয়েছেন সুদীপ রায় বর্মন, আমি যদি গোটা ত্রিপুরা রাজ্যের সিনারিও দেখি, সেখানে 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে কোথাও কংগ্রেস নেই, একমাত্র 6 আগরতলা বিধানসভা কেন্দ্র ছাড়া এখানে। এবং আমরা শুনেছি সুদীপ রায় বর্মনের মুখে বারবার যে মানুষ তাকে ব্যক্তি বিশেষ হিসেবে ভালোবাসে, তার জন্য তাকে ভোট করে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কোথাও না কোথাও জনগণের সেন্টিমেন্টটা বুঝতে পারছেন না। ওরা হয়তো বোঝার চেষ্টা করছে, এটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করছে। 6 আগরতলার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গতবার যে ইলেকশনের, সেটা হচ্ছে এখানে বিরাট অংশের লেফট, 10,000 লেফট ভোট, মানে আপনার এই আমি যদি 2018 ইলেকশনের রেসপেক্টে কম্পেয়ার করি, ওইটাতে কিন্তু শিফট হয়েছিল সুদীপ। এখানে একটা অ্যালায়েন্স ছিল, আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্স ছিল। এটা এখন হচ্ছে যেটা ডিক্লেয়ার হলে পরে যেটা অসুবিধা হচ্ছে, আপনার এটা সিট অ্যাডজাস্টমেন্ট বলো আর এটাই বলো না, এটা একটা পারসেপশন তৈরি হয়। এই পারসেপশনের এটাকে হয়তো বিজেপি কাজে লাগাতে চাইছে, যে এরকম একজন ক্যান্ডিডেট হয়তো খুঁজছে ওরা, যে ক্যান্ডিডেট লেফটের কাছেও কিছুটা হয়তো অ্যাকসেপ্টেবল হতে পারে, যে হয়তো সুদীপ বর্মনকে ভোট না দিয়ে ওরা ইয়েকে দিতে, ওরা তো চাইবে এই জায়গাটাতে, হয়তো এই জায়গাটাতে ওদের একটা যে চলছে এটা। সুদীপ দত্ত চৌধুরী, আমি আপনার কাছে বিষয়টাতে জানতে চাইবো, আপনার অভিজ্ঞতা কি বলছে? কোনটা? 6 আগরতলা বিধানসভা। হয়তো গিয়ে দেখেন বিজেপির ক্যান্ডিডেট একদম ঠিক করা, তার নমিনেশন সব রেডি। কাকে দিতে পারে এই মুহূর্তে? আমি তো অফিশিয়ালি আপনাকে বলবো না অন ক্যামেরা, নিশ্চয়ই বলবো না। অবশ্যই সমস্ত কিছুই ঠিক আছে।
হয়তো সেটা হতে সুমি পারে বলবে। যে এটা মাস্টার স্ট্রোক একটা শেষ বেলা দিয়ে লাস্ট দেবে মোমেন্টে হয়তো কিছু আপনাকে বলে সারপ্রাইজ দিলাম। দিতেও পারে এটা। বলা যায় আমি যে হ্যাঁ যাওয়ার অবশ্যই আগে আমি একটা হ্যাঁ, জিনিস হ্যাঁ, পয়েন্ট আমি sure. বলতে চাইবো এখানে, মানে পলিটিক্যাল মানে তুমি ফাইট করো সবকিছু, ভায়োলেন্সটা একদমই ডিজায়ারেবল না। আমি শাসক দল বিরোধী সবার কাছেই বলবো ভায়োলেন্সটা ডিজায়ারেবল না। হার জিতের থেকে আমার মনে হয় কিভাবে ত্রিপুরা মানুষের সেবা করা যায় ওই জিনিসটার দিকে ফোকাস করে এগুলো করা, ভায়োলেন্স হবে না। এই জায়গাটার দিকে আমি বিশেষ করে এবং প্রত্যেকটি দলের কাছে আমি চাইবো এটা যে এবারে যারা যে ডিসিশন নিচ্ছে ওরা এই ডিসিশনের উপরে বেস করে ওরা যাতে লেসন লার্ন করে এবং ভবিষ্যতে কিভাবে মানুষকে রুলিং গভর্নমেন্ট বলুন বা বাইরে কিভাবে আরো বেটার সার্ভ করতে পারে এই জায়গাটার দিকে ফোকাস। আমরা অবশ্যই এটাই চাই যে এবারের নির্বাচন বা এবারের ভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হোক এবং যে বিভিন্ন সন্ত্রাস এবং ভয়ভীতি রয়েছে সে সমস্ত বিষয় কাটিয়ে উঠুক এবং 16 তারিখ আমাদের এই ভোট যে গণতন্ত্রের সর্বাধিক অধিকার এই ভোট প্রদান সেটা অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠান এই ভোট প্রয়োগ উৎসবের মেজাজে হোক সেটাই আমরা সকলেই চাই এবং জনতার রায় কি হবে, কেই বা জিতবে বা কেই বা হারবে সেটা 2রা মার্চের ফলাফলের বাক্সে বা গণনার বাক্সে সেটা আমরা ধরা পড়বে। তবে কুরুক্ষেত্রের আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি এবং সেই সঙ্গে যেতে যেতে আমাদের সঙ্গে আর বাকি যে দুজন ছিল, বিশ্বজিৎ চক্রবর্তী সমাজ সচেতক এবং সেই সঙ্গে সন্দীপ দত্ত চৌধুরী সিনিয়র অ্যাডভোকেট, তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ তাদের মূল্যবান সময় থেকে আমাদের দেওয়ার জন্য। আর আমি ছিলাম আপনাদের সঙ্গে শেষাদ্রি। আজকে এখানেই শেষ করছি কুরুক্ষেত্রের আজকে পর্ব। পরবর্তী পর্বের জন্য অবশ্যই আবেদন রইল আপনাদের সকল।